আমার মন চাচ্ছে আমি তাই বলবো, আপনি না করার কে? আপনাকে সে অধিকার আমি দেইনি। নিজের অধিকারের বাইরে গিয়ে কথা বলবেন না, বুঝেছেন? দেখে তো মনে হচ্ছে ছেলে ফাঁসানোর ব্যাপারে খুব চালু। ওনার এই কথাটা শোনার পর মাথায় একটু রাগ চড়ে গেল, তবুও নিজেকে শান্ত করে জবাব দিলাম, আমি কি আপনাকে আমার চরিত্রের সার্টিফিকেট দিতে বলেছি, অথবা আমার ব্যাপারে মন্তব্য করার অধিকার দিয়েছি নাকি? আপনি যেহেতু আমার ব্যাপারে বলার দুঃসাহস দেখিয়েছেন, আমিও আপনার ব্যাপারে বলবো। এটাকে বলে লেভেল করা, বুঝছেন? আপনি যেমন আমাকেও তেমনই হতে হবে। এবার উনি কিছুটা বিরক্তি নিয়ে তাকালো আমার দিকে, তারপরে গম্ভীর গলায় বললেন, দেখুন, আপনি কিন্তু খুব বেশি বকবক করছেন। আপনাকে দেখে তো প্রথমে ভেবেছিলাম আপনি খুব বোকাশোকা, কথাই বলতে জানেন না। এখন তো মনে হচ্ছে আপনার মুখ দিয়ে কথার ফুলচুরি ফুটছে। আমার সাথে লাগতে আসবেন না। আমিও কিছুটা শান্ত হয়ে ওনার দিকে তাকালাম। এবার শান্ত হয়ে জবাব দিলাম, বকবক আপনি শুরু করেছেন। দেখতে অসুন্দর দেখে কি ভেবেছেন আমি অবলা নারী? শিয়ালের মতো করে আপনাকে খাটে শুতে দিব আর আমি নিচে শুয়ে পড়বো? তা হবে না মশাই, আমার পাশে এসে ঘুমান। আমার কথা শুনে মনে হচ্ছে আকাশ থেকে পড়লেন উনি। এমন ভাবে তাকিয়ে আছে যেন অমনি খেয়ে ফেলবে আমায়। তারপরে গম্ভীর কণ্ঠে বলল, আপনি তো বেশ ডেঞ্জারাস মেয়ে। আমি আপনার সাথে ঘুমাবো কেন? আমি ভ্রুটা বেশ কুঁচকে বললাম, তাহলে কোথায় ঘুমাবেন? জবাবে উনি বললেন, পাশের রুমে ঘুমাবো। আমি হাসি দিয়ে বললাম, তা হবে না মশাই, আপনি এখানেই ঘুমাবেন। উনি আমার কথা শুনে বেশ অবাক হচ্ছে মনে হচ্ছে। অবাক হয়ে কিছুক্ষণ চুপ থেকে রাগ রাগ ভাব নিয়ে বললেন, এই যে শোনেন, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। সে যাই করি, আমি ঘুমালাম, তবে রুম ছেড়ে ঘুমানো যাবে না। রুম ছেড়ে বের হলে আমিও কিন্তু আপনার সাথে চলে যাব। উনি বেশ চমকিত পুলকিত হয়ে আমাকে বললেন, আপনি তো বেশ নাছোড়বান্দা। ওকে, রুম ছেড়ে যাব না, আমি নিচে ঘুমাচ্ছি। এবার আমায় একটু রেহাই দেন। আজকে আমার হবু দুলা ভাইয়ের সাথে আমার বিয়ে হচ্ছে। শুনতে খুব অবাক লাগলেও এটাই ঘটেছে আমার সাথে। আমার যার সাথে আজকে বিয়ে হতে যাচ্ছে তার সাথে আজকে আমার বড় বোনের বিয়ে হওয়ার কথা ছিল। আমার বড় বোনের নাম অর্পা। ও আমার আপন বোন না, তবে আমার চাচাতো বোন। আমাদের চাচাদের মধ্যে আমি আর অর্পা আপুই বড় আর বিবাহযোগ্য। অর্পা আপু আমার 2 বছরের বড়। দেখতে হুড়পড়ির মতো সুন্দর, তার রূপের কাছে সবকিছুই হার মানবে। আর অর্পা আপু যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তিনি শুধু অর্পা আপুকে তার রূপে মুগ্ধ হয়ে বিয়ে করতেছে। শুনেছি লোকটার নাকি মস্ত বড় ব্যবসা আছে। ওই লোকটার আর্থিক অবস্থার তুলনায় আমাদের আর্থিক অবস্থা অতটাও মানানসই না। আমরা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আর উনি অনেক বড়লোক পরিবারের ছেলে। আপুকে যেদিন উনি দেখতে এসেছিল সেদিন আমি জানালা দিয়ে হালকা উকি দিয়ে ওনাকে দেখেছিলাম। সত্যি লোকটা অনেক সুন্দর আর হ্যান্ডসাম ছিল। আর লোকটা আপুকে দেখে প্রথম দেখায় পছন্দ করে ফেলল। পছন্দ হওয়ার সাথে সাথে খুব হই হই রই রই করে আপুর বিয়ের দিনক্ষণ নির্ধারণ করা হলো। আমরা সবাই খুব খুশি ছিলাম আপুর এত বড় ঘরে বিয়ে হবে দেখে। তাই সবাই খুব মজা করছিলাম। আমি নিজেও খুব মজা করতে লাগলাম। সামনের সপ্তাহে আপুর সাথে অরণ্যের বিয়ে। ওহো, তোমাদের তো ওই লোকটার সাথে পরিচয় করিয়ে দেওয়া হলো না। ওই লোকটার নাম অরণ্য, বয়স 28, বাবার বড় ব্যবসা আছে আর সেটাই দেখাশোনা করছে। ঢাকায় অনেকগুলো বাড়ি আছে শুনেছি, আর ওনাদের টাকা পয়সার নাকি কোনো অভাব নেই। যেহেতু সামনের সপ্তাহে অর্পাপুর সাথে অরণ্যের বিয়ে, তাই আমি আগে থেকেই সব ঠিক করে রাখলাম। হলুদে কি করব, বিয়েতে কি পরবো, বৌভাতে কি করব। চিন্তা করেছিলাম আপুর বিয়েতে খুব মজা করব। কত প্ল্যান যে করেছিলাম, সব প্ল্যান বিয়ের দিন সকালে মাটি হয়ে গেল। কারণ হঠাৎ করে বড় কাকি বলে উঠলো, কি গো অর্পার মা, অর্পা তো ঘরে নেই, কোথাও খুঁজে তো পাচ্ছি না। বড় কাকির কথা শুনে আমরা সবাই থমকে গেলাম। আর কিছুক্ষণ পর পাত্রপক্ষ আসবে, আর এখন অর্পাপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্পাপু কোথায় গেল কেউ বুঝতে পারতেছিল না, কারণ অর্পাপুর কারোর সাথে কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না। থাকলে অবশ্যই কেউ না কেউ জানতো। তবে আপু কোথায় গেল এই প্রশ্নটা যেন সবার মনে বিদ্ধ করতে লাগলো। অর্পাপুকে সারা বাড়ি খোঁজা হলো, কিন্তু অর্পাপুর কোনো হদিস মিলল না। সবাই ভেবে নিয়েছে অর্পাপুর হয়তো প্রেমিক ছিল, আর অর্পাপু সে প্রেমিকের হাত ধরে পালিয়েছে। কিন্তু একথা জানাজানি হলে আর মানসম্মান থাকবে না। তাই কি করবে সবাই বুঝতে পারছিল না। সবাই উপায় খুঁজতে লাগলো। হঠাৎ করে কাকা বাবাকে বলে বসলো, অনন্যা তো বিবাহযোগ্য। অনন্যাকে বিয়ে দিলে কেমন হয়? মান সম্মান বাঁচানোর জন্য এছাড়া আর কোনো উপায় নেই। যেহেতু পাত্র যোগ্য ছিল আর আমি দেখতে অতটাও সুন্দর ছিলাম না, আর আমার মতো দেখতে খারাপ মেয়ের জন্য এর থেকে ভালো পাত্র আর হবে না, তাই আমার বাবাও কিছুটা লোভে পড়ে কাকার প্রস্তাবে রাজি হয়ে গেল। বাবার এমন অন্যায় সম্মতি দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। কারণ আমি আর অর্পা আপু রাত আর দিন। আমি দেখতে অতটাও ভালো না, তারা আমাকে মেনে নেবে বলে মনে হয় না। কিন্তু বাবা আর কাকার প্রচন্ড চাপে অর্পা আপুর জায়গায় আমাকে কোণে সেজে বসতে হলো বিয়ের পিড়িতে। লাল টুকটুকে শাড়ি আর ভারী গহনা পরে আমি কোণে সেজে বসে আছি।
কিছুক্ষণের মধ্যেই বরপক্ষ আসবে। জানি না তারা এসে কি করবে, কি হবে এর পরিণতি। ভিতরে অসহ্য যন্ত্রণা হতে লাগলো, কিছুই ভাবতে পারছিলাম না। মাথাটা যেন ঘুরতে লাগলো, তবুও নিজেকে সামলে স্থির হয়ে বসে রইলাম। হঠাৎ কানে বাজতে লাগলো, সবাই বর এসেছে বলে চিল্লাতে লাগলো। বরকে বারণ করা হলো। পাত্রপক্ষে সবাই কোণে দেখার জন্য রুমে প্রবেশ করলো। পাত্রপক্ষ এসে আমাকে দেখে কোণে পাল্টানো হয়েছে বলে হইচই শুরু করে দিল। কিন্তু আমার বাবা আর কাকারা বলল কোণে ঠিকই আছে। পাত্রপক্ষকে চাপ দিল বিয়ে করার জন্য, না হয় ঝামেলা হবে। পাত্রপক্ষ চাপের মুখে পড়ে আমাকে বিয়ে করিয়ে নিতে রাজি হলো। নানা ঝামেলা পার হয়ে আমার বিয়েটা সম্পূর্ণ হলো। আজকে অর্পা আপুর জায়গায় অরণ্যের বউ হলো অনন্যা। জানি না তাদের মনে আমার প্রতি কোনো ক্ষোভ জন্মে আছে কিনা। জন্মালেই বা কি, যা হবার তা তো হয়েছেই। আমি তো চাইনি এমন কিছু হোক। আমার তো অরণ্য ভাইয়ের জন্য খুব খারাপ লাগছে, কারণ উনি এসেছিল হুড়পড়ে বিয়ে করে নিতে, কিন্তু বিয়ে করে নিয়ে যাচ্ছে একটা শেওড়া গাছের পেতনি। নিজের জন্য বেশ খারাপ লাগছে, কারণ আমি তো চাইনি আমার বিয়েটা এভাবে জোরপূর্বক দেয়া হোক। দেখতে খারাপ হলেও কখনো এটা নিয়ে আফসোস করিনি। নিজেকে সব দিক দিয়ে পারফেক্ট করে তোলার চেষ্টা করেছি। বিয়ে নিয়ে তো ৮-১০টা মেয়ের মতো আমারও স্বপ্ন ছিল, আর আজকে চোখের সামনে আমার সব স্বপ্নগুলো ভেঙে গেল। নিজের অজান্তে বুকের ভেতরটা হু হু করে উঠলো, আর চোখ দিয়ে বৃষ্টি ঝরতে লাগলো। আশেপাশে তো সবাই বলাবলি করতে লাগলো। বাবা, অনন্যার ভাগ্য তো অর্পা খুলে দিয়ে গিয়েছে। তা না হলে অনন্যা এমন ছেলে বিয়ে করতে পারতো নাকি? এসব শুনে যেন মনটা আরো খারাপ হয়ে গেল। ভাগ্যের কাছে যে এভাবে হেরে যাব বুঝতে পারিনি। অবশেষে বিয়ে সম্পূর্ণ হলো। বিয়ে সম্পূর্ণ হবার পর এখন কোণে বিদায় দেওয়ার পালা। আমার বাবা আমাকে অরণ্যের হাতে তুলে দিল। অরণ্যের হাতে তুলে দেওয়ার সময় অরণ্যের দিকে তাকানোর সাহস পেলাম না। লজ্জায় নিচের দিকে মুখ করে রাখলাম। মনের ভেতর শুধু এ মুহূর্তে একটা প্রশ্নই জাগছে, অর্পাপু কোথায় আছে, কোথায় গেল, কার সাথে গেল? এসব ভেবে মনের ভেতরটা খুব আনচান করতে লাগলো। অরণ্যের হাতে আমাকে তুলে দেওয়ার কিছুক্ষণ পরেই আমাকে যাওয়ার জন্য সবাই গাড়িতে তুলে দিল। আমি আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছি, কিন্তু ৮-১০টা মেয়ের মতো হাজারটা স্বপ্ন নিয়ে যাচ্ছি না। হাজারটা স্বপ্ন ভেঙে যাচ্ছি। ভাগ্যের পরিহাস যে এমন হবে বুঝতে পারিনি। ব্যস্ত শহরের পথ পাড়িয়ে আমি শ্বশুরবাড়ি পৌঁছলাম। শ্বশুরবাড়ির বাকি সবাই আমাকে দেখে কানাকানি করতে লাগলো। এ কি সর্বনাশ করেছে অরণ্য! একদম মধ্যবিত্ত ঘরে বিয়ে করেছে, তার উপর অসুন্দর মেয়ে। মেয়ে দেখার সময় সবার কি চোখ কপালে ছিল নাকি? অরণ্যের সাথে এ মেয়েকে মানায় নাকি? এমন সর্বনাশ অরণ্য নিজের হাতে কেন করলো? এসব কথা শুনে মনটা আরো ভাঙতে লাগলো। কোনো রকমে সবাই আমায় তুলে ঘরে নিল। খেয়াল করলাম ঘরটা ভীষণ সাজানো গোছানো, চারিদিকে অনেক ফুলের সুবাস ছড়াচ্ছে। আজকে এ ঘরে অর্পাপুর আসার কথা ছিল, কিন্তু ভাগ্যের লীলা খেলায় এ ঘরে আমি আসলাম। ঘরের নিভু নিভু আলোতে চুপ করে বসে রইলাম। হয়তো অন্য সব মেয়েরা এই সময় বসে থাকে স্বামীর অপেক্ষায়, আর আমি বসে আছি এক অনিশ্চিত ভবিষ্যতের অপেক্ষায়। বসে থাকতে থাকতে হঠাৎ খেয়াল করলাম অরণ্য রুমে ঢুকেছে। ওনাকে দেখে আমার সারা শরীর ভয়ে কাঁপছিল। জানি না কি কথার সম্মুখীন আমাকে আবার হতে হবে। এসব ভেবে যেন ভয়ে আরো কুকড়ে যেতে লাগলাম। খেয়াল করলাম উনি আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে খেয়াল করলাম আমার শরীরটা ভীষণ কাঁপছে। ওপরে তাকালাম, মনে হচ্ছে ফ্যান আমার উপরে পড়ে যাবে। সবকিছু উল্টাপাল্টা লাগছে। আমার এখন কি করা উচিত বুঝতে পারছি না। তাই একদম চোখটা বন্ধ করে ধপাস করে শুয়ে পড়ি। আস্তে আস্তে শরীরটা আরো নিস্তেজ হয়ে কাঁপতে লাগলো। কষ্ট হতে লাগলো খুব। হঠাৎ খেয়াল করলাম কেউ একজন আমার হাতটা ধরেছে। হাতটা ধরে চোখ মুখে পানির ঝাপটা দিচ্ছে, কিন্তু চোখ খোলার মতো শক্তি পাচ্ছিলাম না। এবার মনে হচ্ছে কেউ আমার প্রেশার মাপছে, তবুও চোখ খুলে দেখার মতো শক্তি পাচ্ছিলাম না। আস্তে আস্তে আরো নিস্তেজ হতে লাগলাম। অনুভব করলাম এখন আর আমার পাশে কেউ নেই। খুব অসহায় মনে হতে লাগলো নিজেকে। কিছুক্ষণ পর খেয়াল করলাম কেউ আমার মুখে কিছু একটা দিয়ে বলতেছে, এই যে আপনি এটা খেয়ে নিন, আপনার প্রেশার খুব নেমে গিয়েছে, একটু কষ্ট করে খান, হা করুন। কথাগুলো শোনার পরও আমি হা করার শক্তি পাচ্ছিলাম না। কোনোভাবে নিজের মধ্যে শক্তি সঞ্চার করে হা করলাম। খেয়াল করলাম মুখে পানি দিচ্ছে। পানিটা মিষ্টি, বুঝতে আর বাকি রইল না এটা চিনির পানি। তাই নিজের মধ্যে শক্তি জুগিয়ে পানিটা কষ্ট করে খেলাম। খাওয়ার পর একটু ঝিম ধরে শুয়ে পড়লাম। আস্তে আস্তে মনে হচ্ছে শরীরে শক্তি পাচ্ছি, চোখটা খোলার মতো শক্তি পাচ্ছি। কোনো রকমে চোখ খুললাম। চোখ খোলার পর খেয়াল করলাম অরণ্য আমার পাশে বসে আছে, সাথে কিছু খাবার নিয়ে। আমি একটু তাড়াহুড়ো করে বসতে নিলাম। উনি আমাকে বলল, এত তাড়াহুড়ো করার কিছু হয়নি, আপনি আস্তে আস্তে উঠুন, আর উঠে এগুলো খেয়ে নিন। আপনাকে দেখে মনে হচ্ছে সকাল থেকে কিছুই খাননি, তাই প্রেশার কমে গিয়েছিল। আপনি একটু এগুলো খেয়ে নিন। ওনার কথা শুনে মনে মনে বলতে লাগলাম,
সকাল থেকে যা গেল আমার ওপর, এরপর খাওয়া কি আর গলা দিয়ে নামে নাকি? তবে আমি অনেক খেতে পারা একটা মেয়ে, সারাদিনেই কিছু না কিছু খেতাম। সত্যি বলতে এই মুহূর্তে আমার পেটে খুব ক্ষুধা লেগেছে, তাই সামনে মুরগির রোস্ট আর পোলাওটা দেখে লোভ সামলাতে পারলাম না। সামনে পেয়েই খেতে লাগলাম, গপ গপ করে খেতে লাগলাম। হঠাৎ করে খাবার গলায় বাজলো আর হেঁচকি তুলতে লাগলাম। কোনোভাবেই যেন হেঁচকিটা কমছিল না। হঠাৎ করে খেয়াল করলাম উনি আমার সামনে এক গ্লাস পানি ধরলো। আমি পানিটা নিয়ে এক নিঃশ্বাসে খেয়ে ফেললাম। উনি আমাকে কি ভাবছে সেটা দেখার দরকার আমি মনে করছি না। এই মুহূর্তে আমার ক্ষুধা লেগেছে আর আমাকে এখন খেতে হবে এটাই জানি, তাই আমি আপন মনে খেতে লাগলাম। অল্পক্ষণের মধ্যেই আমার খাওয়া শেষ হলো আর আমি রিল্যাক্স মোডে শুয়ে পড়লাম। আর উনি খাবার প্লেটটা টেবিলের উপর রাখতে গেলেন। যাক, লোকটারে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না, এটা ভেবে মনটা শান্ত হলো। কিন্তু হুট করে উনি বললেন, আপনি কি ঘুমিয়ে পড়েছেন নাকি? না ঘুমলে আপনার সাথে একটা কথা ছিল। আমি নড়ে চড়ে বসে বললাম, না আমি তো ঘুমাইনি। কেন, কিছু বলবেন? বলুন। উনি এবার গম্ভীর গলায় বললেন, সত্যি বলতে সবার চাপে পড়ে আমি আপনাকে বিয়ে করেছি। আমি আপনার বোন অর্পাকে প্রথম দেখায় খুব ভালোবেসে ফেলেছিলাম। ওকে নিয়ে একটা ছোট্ট সংসার কল্পনা করে ফেলেছিলাম। সে জায়গায় আপনাকে কেন জানি না চাইলেও মানতে পারছি না। আপনাকে আমি আঘাত দিয়ে কথাটা বলতে চাইনি, তবে আমি খুব সোজা সাপটা স্বভাবের ছেলে, যা বলি সরাসরি। না মানার একটা কারণ আছে। আশা করি আপনি যথেষ্ট বুদ্ধিমতী আর সে কারণটা বুঝতে পেরেছেন। ওনার কথাগুলো শুনে কেন জানি না তেমন কোনো খারাপ লাগলো না। কারণটা আর কি হবে? কারণটা তো এটাই হবে, আপু সুন্দর আর আমি অসুন্দর। আমি তো আগেই বুঝেছিলাম আমার বিয়েটা ৮-১০টা মেয়ের মতো হয়নি, তাই ওনাকে জবাব দিলাম, আপনাকে জোর করে আমাকে মানতে হবে না। আমি নিজেও চাইনি এভাবে আমার বিয়েটা হোক। বিয়ের দিন সকালে অর্পা আপুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। কোথায় গিয়েছি কেউ বলতে পারলো না। আর আপুর কোনো রিলেশন ছিল এটাও কারো জানা নেই। এ মুহূর্তে কি করবে কেউ বুঝতে পারছিল না। আর ওই বাড়িতে আমি ছাড়া আর কোনো মেয়ে বিবাহযোগ্য ছিল না, তাই সবার জোরাজুরিতে রাজি না হয়ে পারলাম না। আমি জানি অর্পা আপুর তুলনায় আমি কিছুই না। অর্পা আপু অনেক সুন্দর আর আমি অসুন্দর, কিন্তু এটা নিয়ে আমার কখনো আফসোস হয়নি। আমি সবসময় নিজেকে পারফেক্টভাবে গড়ে তোলার চেষ্টা করেছি, কিন্তু ভাগ্যের কাছে এভাবে হেরে যাব বুঝতে পারিনি। আপনি চিন্তা করবেন না, আমি কখনো জোর করে কিছু করব না। সময়টা একটু পার হতে দিন। আপনি চাইলে আমি নিজে আপনাকে ডিভোর্স দিয়ে দিব। আমার কথাগুলো শুনে উনি বেশ চমকে গেলেন। উনি হয়তো আশা করেনি আমি এমন কিছু বলবো। কিছুক্ষণ স্তব্ধ থেকে উনি উত্তর দিলেন, সে যাই হোক, সময় সব বলে দেবে। আপাতত আমি আপনাকে মেনে নিতে পারবো না। আপনি এই বাড়িতে এসছেন, মেহমান হিসেবে আপনার যেন কোনো সমস্যা না হয় আমি সেই বিষয়টা খেয়াল রাখবো। কিন্তু দয়া করে আমার ভালোবাসা বাবার আশা রাখবেন না, কারণ আমি আপনার বোনকে প্রথম দেখেই ভালোবেসে ফেলেছি। আমি কিছুটা চুপ থেকে জবাব দিলাম, আপনি দয়া করে আমাকে সিরিয়ালের নায়িকা ভাববেন না। আমি আপনাকে জোর করব না এটা আমি বলেছি, কিন্তু আপনি আপনার স্ত্রীর সামনে অন্য একটা মেয়েকে ভালোবাসি বলবেন সেটা আমি মেনে নিব না। আপাতত ডিভোর্সের আগ পর্যন্ত আমি আপনার স্ত্রী আর আপনি আমার স্বামী, সুতরাং সম্পর্কটা এভাবেই দেখবেন। আর আমার সামনে অন্য নারীকে ভালোবাসার কথা বলার আগে 10 বার ভেবে বলবেন। আমি দেখতে অসুন্দর হলেও নিজেকে কখনো ছোট করে দেখিনি আর এখনো দেখব না। দয়া করে আমাকে অবলা নারী ভেবে যা ইচ্ছে বলে যাবেন না। দোষটা তো আমার ছিল না, আমি তো আপনাকে জোর করে বিয়ে করতে চাইনি। ভাগ্য এভাবে সবটা ওলটপালট করে দিয়েছে, কিন্তু ভাগ্যের দোহাই দিয়ে নিজের জীবন বরবাদ করার মতো মেয়ে আমি না। এবার আমি ওনার দিকে একটু খেয়াল করলাম, দেখলাম ওনার মুখটা বেশ চুপসে গিয়েছে। গেলেই বাকি, আমি কেন ওনার এসব কথা শুনে নিজেকে ছোট করব? এটা বাংলা সিনেমা না, আমি বাংলা সিনেমার নায়িকা শাবানাও না। সুতরাং যতদিন আমি অরণ্যের বউ হিসেবে আছি আমি আমার অধিকার আদায় করে নিব, তবে সেটা ভালোবাসা দিয়ে, জোর করে না। উনি আমার কথাগুলো শুনে বেশ কিছুক্ষণ চুপ করে জবাব দিলেন, আমার মন যাচ্ছে আমি তাই বলবো, আপনি না করার কে? আপনাকে সে অধিকার আমি দেইনি। নিজের অধিকারের বাইরে গিয়ে কথা বলবেন না, বুঝেছেন? দেখে তো মনে হচ্ছে ছেলে ফাঁসানোর ব্যাপারে খুব চালু। ওনার এই কথাটা শোনার পর মাথায় একটু রাগ চড়ে গেল, তবুও নিজেকে শান্ত করে জবাব দিলাম, আমি কি আপনাকে আমার চরিত্রের সার্টিফিকেট দিতে বলেছি, অথবা আমার ব্যাপারে মন্তব্য করার অধিকার দিয়েছি নাকি? আপনি যেহেতু আমার ব্যাপারে বলার দুঃসাহস দেখিয়েছেন, আমিও আপনার ব্যাপারে বলবো। এটাকে বলে লেভেল করা, বুঝছেন? আপনি যেমন আমাকেও তেমনই হতে হবে। এবার উনি কিছুটা বিরক্তি নিয়ে তাকালো আমার দিকে, তারপরে গম্ভীর গলায় বললেন, দেখুন, আপনি কিন্তু খুব বেশি বকবক করছেন। আপনাকে দেখে তো প্রথমে ভেবেছিলাম আপনি খুব বোকাশোকা, কথাই বলতে জানেন না। এখন তো মনে হচ্ছে আপনার মুখ দিয়ে কথার ফুলচুরি ফুটছে। আমার সাথে লাগতে আসবেন না। আমিও কিছুটা শান্ত হয়ে ওনার দিকে তাকালাম। এবার শান্ত হয়ে জবাব দিলাম, বকবক আপনি শুরু করেছেন। দেখতে অসুন্দর দেখে কি ভেবেছেন আমি অবলা নারী?
সিরিয়ালের মতো করে আপনাকে খাটে শুতে দিব আর আমি নিচে শুয়ে পড়বো? তা হবে না মশাই, আমার পাশে এসে ঘুমান। আমার কথা শুনে মনে হচ্ছে আকাশ থেকে পড়লেন উনি। এমন ভাবে তাকিয়ে আছে যেন অমনি খেয়ে ফেলবে আমায়। তারপরে গম্ভীর কণ্ঠে বলল, আপনি তো বেশ ডেঞ্জারাস মেয়ে। আমি আপনার সাথে ঘুমাবো কেন? আমি ভ্রুটা বেশ কুঁচকে বললাম, তাহলে কোথায় ঘুমাবেন? জবাবে উনি বললেন, পাশের রুমে ঘুমাবো। আমি হাসি দিয়ে বললাম, তা হবে না মশাই, আপনি এখানেই ঘুমাবেন। উনি আমার কথা শুনে বেশ অবাক হচ্ছে মনে হচ্ছে। অবাক হয়ে কিছুক্ষণ চুপ থেকে রাগ রাগ ভাব নিয়ে বললেন, এই যে শোনেন, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। সে যাই করি, আমি ঘুমালাম, তবে রুম ছেড়ে ঘুমানো যাবে না। রুম ছেড়ে বের হলে আমিও কিন্তু আপনার সাথে চলে যাব। উনি বেশ চমকিত পুলকিত হয়ে আমাকে বললেন, আপনি তো বেশ নাছর বান্দা। ওকে, রুম ছেড়ে যাব না, আমি নিচে ঘুমাচ্ছি। এবার আমায় একটু রেহাই দেন। আমিও মুচকি এসে জবাব দিলাম, ঠিক আছে ভূতমশাই। উনি ভুরুটা কুঁচকে বলল। ভূত মশাই এটা আবার কে? আমি হাসতে হাসতে বললাম, কেন আপনি? উনি অবাক হয়ে বলল। আপনি আমার নামও ঠিক করে ফেলেছেন এর মধ্যে। এবার আমি একটু জোরেই হেসে ফেললাম। হাসতে হাসতে ওনাকে বললাম, হ্যাঁ করেছি। উনি বিরক্ত হয়ে জবাব দিলেন। আপনি সত্যিই পাগল একটা মেয়ে, সেটা কি আপনি জানেন? আমি আরো একটু হেসে নিলাম, হেসে জবাব দিলাম, সেটা নতুন করে বলার কিছু না। আমি একটু নাছরবান্ধা, সবাই জানে। আপনি ঘুমান। আর ধন্যবাদ এত কিছু খাওয়ানোর জন্য। সবগুলোই আমার প্রিয় খাবার ছিল, শুধু চিনির পানিটা ছাড়া। উনি কিছুটা চুপ হয়ে বলল, দোহাই লাগে, এবার চুপ হন, আমাকে ঘুমোতে দিন একটু। আমি হাত দুটো দিয়ে মুখ চেপে ইশারা করলাম ঘুমান। আপনারা হয়তো আমার এরকম আচরণ দেখে অবাক হচ্ছেন আমি কেন এমন করলাম। সত্যি বলতে আমি ছোটবেলা থেকেই খুব নাছরবান্দা আর পাগলাটে স্বভাবের মেয়ে ছিলাম। পাগলামির ভাবগুলো এত বড় হওয়ার পরও যায়নি, তাই পাগলামির সুযোগ পেলেই করে ফেলি। এই যে অরণ্যের সাথে সবেমাত্র শুরু করেছি, এরপর যে কত কি হবে কে জানে। আস্তে আস্তে সব বলবো। যাই হোক, সেদিনের মতো আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে আমি খেয়াল করলাম উনি নাক ডেকে ঘুমাচ্ছে। এমন ভাবে নাক ডাকছে মনে হচ্ছে চারিদিকে ভূমিকম্প হচ্ছে। আমি কি করব কিছু বুঝতে না পেরে এক গ্লাস পানি নিয়ে ওনার নাক বরাবর ঢেলে দিলাম। ভূতমশাই ধপ করে উঠে বসে বলতে শুরু করলেন, কি হলো? আপনি এইভাবে পানি দিলেন কেন? মাথা সব কি ছিঁড়ে গেছে আপনার? আমি এবার হাসতে হাসতে বললাম, মাথা তো আমার ঠিকই আছে। বলি কি, এভাবে যে নাক ডাকছেন মনে তো হচ্ছে 7 মাত্রার ভূমিকম্প হচ্ছে। খেয়াল করলাম উনি বেশ রেগে গিয়েছে আমার কথাটা শুনে। কিছুক্ষণ দম মেরে বসে থেকে আমাকে বললেন, দেখেন, এসব মজা আমার একদম পছন্দ না, আর এমন করবেন না। আপনি খুব বেশি করছেন। কালকে থেকে একের পর এক কাহিনী করে জ্বালাচ্ছেন। শেষমেশ আমি এখন পাগলে পাল্লায় পড়লাম। আল্লাহ, আমায় রেহাই দাও। আমি বুড়োটা কুচকালাম আর অবাক হয়ে বললাম, হয়েছে হয়েছে, এত কষ্ট পেতে হবে না। আমি আপনাকে এখনো তেমন কিছু করিনি। এত হতাশ হওয়ার মতো কিছু হয়নি। এখন আমাকে সবার সাথে একটু পরিচয় করিয়ে দেন তো। আমি তো এ বাসার কাউকেই চিনি না। আমার কথা শুনে ভূতমশাই রাগ রাগ গলায় বললেন, কারোর সাথে পরিচয় হওয়ার দরকার নেই। বাসা অনেক মেহমান, আপনি বের হওয়ারই কোনো দরকার নেই। ঘরে বসে থাকুন। উনি আমাকে আরো কিছু বলতে যাবেন, ঠিক এই মুহূর্তে দরজায় কেউ নক করে বলতেছে, অনন্যা, দরজাটা খোল। বৌনি নিচে বসার রুমে আয়, সবাই বউ দেখার জন্য অপেক্ষা করছে। উনি আমার সাথে কোনোরূপ কথা না বাড়িয়ে ওই মহিলাকে জবাব দিলেন, ফ্রেশ হয়ে আসতেছি, তুমি যাও। আচ্ছা, গেলাম আমি। উনি উঠতে যাবে ঠিক সেই মুহূর্তে ওনার পাশে বসে ওনাকে বললাম, আচ্ছা আপনার বাসায় কে কে আছে বলুন না। এবারও উনি রেগে গিয়ে বললেন, আপনার এত কিছু জানতে হবে না, বললাম তো। অতিথি হয়ে এসছেন আর সময় মতো ঠিক চলে যাবেন, এটাই মাথায় রাখুন। বাসায় কে আছে এটা জেনে আপনার কি হবে? ওনার কথাগুলো শুনলে যেন গা জ্বলে যায়। কিন্তু আমিও নাছরবান্দা, যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ পর্যন্ত উঠতে দিব না। আমি বললাম, আপনি না বললে আমি কিন্তু আপনাকে উঠতে দিব না। আগে বলেন কে কে আছে। এবার উনি জেদ দেখে আমাকে বললেন, আপনি তো সত্যি অনেক নাছরবান্দা। বলবো না কে কে আছেন, কি করবেন? আপনি একরোখা হলেও আমি আপনার থেকে বেশি একরোখা। আমি কিছুই বলবো না। ওনার কথা শুনে আমি গলায় একটা কাশি তুলে বললাম, ওকে বলতে হবে না, যান ওয়াশরুমে যান। উনি আমার এভাবে হার মানা দেখে খুশি হলো। কিন্তু যখন ওয়াশরুমে যেতে নিল আমি আমার পাটা বাড়িয়ে দিলাম। আমার পায়ে ওনার পা লেগে উনি হোঁচট খেয়ে পড়লো আর চিলিয়ে বললেন, আপনি ইচ্ছা করে এমন করছেন তাই তো? ইচ্ছা করে এমন করলেন কেন বলেন তো? আমি ওনার অবস্থা দেখে মুচকি হেসে বললাম, কোথায়, আমি তো কিছু করিনি। আপনি বলেননি তাই শাস্তি পাচ্ছেন। যদি এবারও না বলেন তাহলে আরো অনেক কিছুই আপনার জন্য অপেক্ষা করছে। এবার ভেবে দেখুন কি করবেন। উনি বেশ বুঝতে পারলো আমি অনেক নাছরবান্দা, তাই আর অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার আগে বললেন,
আমার পরিবারে বাবা মা আমি আর আমার বড় বোন আছে। বাবা বিদেশ থাকে সবসময়, আর মা দেশে থাকে, কিন্তু প্রায় সময় অসুস্থ থাকে। আর বড় বোন তার স্বামী নিয়ে লন্ডন থাকে। একটু আগে যে মেয়েটা ডেকে গেল, উনি আমার বড় বোন। আর আমার বাবা আমার বিয়েতে আসেনি, উনি সবসময় ব্যস্ত থাকেন। আমি ওনার কথা শুনে বোকার মতো বললাম, আচ্ছা তাহলে আপনার বাসায় রান্না করে কে? আমার এই কথা শুনে উনি রাগ হয়ে বললেন। এটাও কি আপনার জানতে হবে? আমি এবার ভাবমাখা মুখ নিয়ে বললাম, হ্যাঁ ভূতমশাই, জানতে হবে। উনি মুখটা পাকিয়ে উত্তর দিলেন, বাবুর্চি রান্না করে। এবার আমাকে ওয়াশরুমে যেতে দিন। আপনিও রেডি হন, বসার রুমে সবাই অপেক্ষা করছে। পারলে একটু ভালো করে সেজে যাবেন, নয় মাছ সমান আর থাকবে না। বিয়ে তো করেছেন ফাঁসে, সেটা তো আর কেউ বুঝবে না। সুতরাং একটু গুছিয়ে যাবেন নিচে, বড় সময়ের সুযোগ মতো আলাদা হয়ে যাবো আমরা। আশা করি বুঝতে পারছেন। কথাটা শুনে বুকের ভেতরটা কাঁপতে লাগলো। যতই হোক উনি এখন আমার স্বামী হয়, কোনো মেয়ে হয়তো চাইবে না সে ডিভোর্সি হোক। খারাপ লাগলেও নিজেকে বেশ সামলে ভূতমশাইকে জবাব দিলাম, আমি ওইসব ময়দা মেখে নিচে যেতে পারবো না। আমি যেমন ওই রকমই যাব। কে কি বললো তাতে আমার যায় আসে না। ময়দা মেখে নিজের বাহ্যিক সৌন্দর্য বাড়ানোর কোনো ইচ্ছা আমার নেই। আশা করি বুঝতে পেরেছেন। উনি এতক্ষণে বেশ ভালোই বুঝতে পেরেছে যে আমি খুব নাছোড়বান্দা, তাই উনি শুধু বললেন, আপনারা যা ইচ্ছা করুন, আমাকে বলতে আসবেন না। যেভাবে ইচ্ছে ওইভাবে নিচে যান, আমার তাতে কিচ্ছু যে আসে না। কথাগুলো বলে ওয়াশরুমে ঢুকে গেলেন। এর মধ্যে আমি খেয়াল করলাম সারা ঘর বেশ অগোছালো হয়ে আছে, তাই ঘরটা গোছানো শুরু করলাম। আলমারি থেকে ওনার জন্য কাপড় বের করে বিছানায় সাজিয়ে রাখলাম, যাতে করে উনি ওয়াশরুম থেকে এসে হাতের নাগালে সবকিছু পেয়ে যায়। ওনার ঘড়ি ওয়ালেট সব একত্রে এক জায়গায় রাখলাম। আমি চটপট করে একটা শাড়ি পরে ফেললাম। যতটুকু সম্ভব নিজেকে ময়দা মাখা ছাড়া গোছানোর চেষ্টা করলাম। সবকিছু ঠিক করতে করতে খেয়াল করলাম উনি ওয়াশরুম থেকে বের হয়েছে। ওয়াশরুম থেকে বের হয়ে উনি সারা ঘরটা দেখে একটু অবাক হলো। বিছানার উপর ওনার জন্য কাপড়গুলো দেখে বললেন, এখানে এগুলো কে রেখেছে? ঘরটা এত তাড়াতাড়ি এত পরিপাটি করে কে গুছিয়ে দিল? আমি লাজুক স্বরে জবাব দিলাম, এসব কিছু আমি করেছি। আমার কথাটা শুনে ওনার মুখটা যেন আরো চুপসে গেল। ওনার চুপসানো মুখটা পুরো আলুর চপের মতো লাগছিল। চুপসানো মুখ নিয়ে আমাকে বলল, এত কিছু করতে কেউ তো আপনাকে বলেনি, এত কিছু করতে গেলেন কেন? আমিও বেশ ঝাঁঝালো গলায় জবাব দিলাম, নিজের ঘর নিজে গুছিয়েছি, তাতে আপনার কি মশাই? উনি ভ্রুটা কুঁচকে বলল, আপনার ঘর মানে? এটা আপনার ঘর কবে হলো? আমি হাসি হাসি মুখে উত্তর দিলাম, কেন, স্বামীর ঘরেই তো স্ত্রীর ঘর হয়। বিয়েটা যেভাবেই হোক, ডিভোর্সের আগ পর্যন্ত আমি আপনার স্ত্রী আর আপনি আমার স্বামী। সুতরাং ঘর গোছাতে আমি পারবো নিশ্চয়ই। ভূতমশাই রাগ রাগ গলায় বললেন, আপনি একটু বেশি বকেন। আর আপনাকে অ্যাড্রেস বের করতে কে বলেছে? আমি তো এটা পড়বো না। আমিও এবার একটু রেগে গেলাম। আমি বের করেছি বলে পড়বেন না। আমিও রাগ করে বললাম, আমার কাছে এটা ভালো লেগেছে তাই এটা বের করেছি, পড়লে খুশি হব। উনি এবার ভীষণ গম্ভীর একটা মোড নিয়ে জবাব দিলেন, আপনার খুশিতে আমার কি চাই বা আসে? করেছেন তো ফাঁসিয়ে বিয়ে, আবার অধিকার ফলাতে আসতেছেন। লজ্জা হওয়া উচিত আপনার। এ কথাটা শুনে বুকের ভিতরে হু হু করে কষ্টের সাইরান বাজতে লাগলো। চোখের কোণে হালকা মেঘও জমতে লাগলো। যেভাবেই বিয়েটা হোক, তাই বলে উনি এভাবে বলবে? তবুও নিজেকে অনেক শক্ত করে ওনাকে বললাম, আপনার ইচ্ছে মতো পরে নিন, সমস্যা নেই। উনি আমার কথা শুনে বিছানা থেকে আমার রাখা ড্রেসটা আলমারিতে রেখে ওনার পছন্দ মতো একটা ড্রেস পরলেন। কিন্তু আমিও কম নাছোড়বান্দা না, ওনাকে এই শাস্তি তো আমি দিবই। কিভাবে কি করা যায় বেশ ভাবতে লাগলাম। ভাবতে ভাবতে যেন চিন্তার আকাশে হাবুডুবু খেতে লাগলাম। হঠাৎ করে ভূতমশাইয়ের তুড়ির শব্দে চিন্তার ঘোর কাটলো। ভূতমশাই তুড়ি বাজাতে বাজাতে বললেন, এই যে আপনি উপরে তাকিয়ে কি দেখছেন? আপনি আর কোনোদিন আমার অনুমতি ছাড়া আমার আলমিরা হাত দেবেন না, বুঝেছেন? আমিও কথাটা শুনে বেশ শেষে লুটুপুটি খাচ্ছিলাম। লুটুপুটি খেয়ে তুড়ি বাজাতে বাজাতে বললাম, ওই হ্যালো, স্বামীর আলমিরায় হাত দিতে অনুমতি লাগে নাকি? আমাকে জ্ঞান দিতে আসবেন না, আমি অন্যায় কিছু করিনি। উনি বেশ বিরক্ত হয়ে আমাকে বললেন, আপনি সত্যিই পাগল। আপনার মাথার তার মনে হয় সব ঢিলা। আমি আবারও হাসতে হাসতে বললাম, ভূতমশাই একটু ভুল বলে ফেললেন। উনি ওনার বিরক্ত মাখা মুখ নিয়ে প্রশ্ন করলেন। কি ভুল শুনি? আমি হাসি দিয়ে বললাম, আমার মাথার তার ঢিলা না। তো আপনার মাথার তার কি? আমার মাথার তার তো সব ছেঁড়া। এবার খেয়াল করলাম ওনার মুখে বিরক্তির মাত্রাটা বেশ বৃদ্ধি পেয়েছে। বিরক্ত মাখা মুখ নিয়ে বললেন, দোহাই লাগে, হাত জোর করে আপনি আপনার বকবকানিটা একটু থামান। এবার বসরুমে চলুন, আমাকে মুক্তি দিন। আমিও আমার শাড়ির আঁচল নাড়াতে নাড়াতে বললাম, চলুন। এরপর দুজন নিচে গেলাম। নিচে যাওয়ার পর খেয়াল করলাম সবাই আমার দিকে কেমন ভাবে যেন তাকাচ্ছে, আর আমাকে দেখে বলছে, অরণ্যের কি কপালে চোখ ছিল, নাকি এমন একটা মেয়ে কেউ বিয়ে করে আনে নাকি?
তার উপর মেয়ের পরিবারও বেশি ধনী না। কি দেখে এ মেয়ে বিয়ে করলো আল্লাহ জানে ভালো। একের পর এক এসব কথা শুনে আমার মনটা ভীষণ খারাপ হতে লাগলো। সবাই শুধু আমার বাহ্যিক সৌন্দর্যটাকেই দেখলো, আমার ভেতরটা বোঝার চেষ্টা করলো না। ভেতরের মানুষটা কেমন আমি সেটা একবারও কেউ যাচাই করার প্রয়োজন অনুভব করলো না। হুট করে খেয়াল করলাম আমার শাশুড়ি মা এসেছেন। সবাই শাশুড়ি মাকে দেখে চুপ হয়ে গেল। শাশুড়ি মা এসে আমাকে দেখে বললেন, তোমার নাম কি মা? আমি চট করে ওনাকে সালাম করে উত্তর দিলাম, আমি অনন্যা। উনি হাসি মুখে বললেন, বাহ, খুব সুন্দর নাম। আমি মাকে বললাম, মা আপনি এদিকে এসে বসুন। মা আপনি অসুস্থ শরীর নিয়ে কষ্ট করে এখানে আসলেন কেন? শুনেছি আপনাকে নাকি ডাক্তার বেড রেস্ট দিয়েছে। এই শরীর নিয়ে এখানে কষ্ট করে আসার কি দরকার ছিল? আপনি বললে আমি আপনার রুমে চলে যেতাম, কিন্তু আপনার রুমটা চিনি না, আর এবারে নতুন তো তাই কিছুই চিনতে পারিনি। চিনলে আমিও উঠে চলে যেতাম। মা কষ্ট হয়নি তো আসতে? উনি একরাশ হাসি দিয়ে বললেন, আমার মাটা দেখি অনেক সুন্দর করে কথা বলে। আমার মাটা দেখতে যেমন রূপবতী তেমন গুণবতীও। মায়ের মুখে রূপবতী কথাটা শুনে যেন নিজের চোখে অঝরে বৃষ্টি নামতে লাগলো। জীবনে প্রথম কেউ আমাকে রূপবতী বলেছে। নিজেকে সামলাতে অনেক চেষ্টা করলাম, কিন্তু জানি না কেন আবেগটা সামলাতে পারছিলাম না। তাই মাকে ধরে হু হু করে কেঁদে কেঁদে বললাম, মা আপনি আমাকে রূপবতী বলছেন? আমাকে আজ পর্যন্ত কেউ রূপবতী বলেনি। আপনার মুখে রূপবতী কথাটা শুনে কেন জানি না আবেগটা সামলাতে পারলাম না। মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, সবাই তো তোমার বাইরের রূপটা দেখেছে, কেউ তোমার ভিতরের রূপটা দেখেনি। তোমার ভিতরের রূপটা যদি কেউ দেখতো তাহলে সবাই তোমাকে রূপবতী বলতো। আমি যে তোমার ভিতরের রূপটাকে উপলব্ধি করতে পেরেছি, যার কারণে তুমি আমার কাছে সবচেয়ে রূপবতী। আমি আমার মেয়ে নীলার মুখে সবটা শুনেছি বিয়ের ব্যাপারে। শোনো মা, আমার ছেলে তোমার কপালে ছিল, তাই তোমার সাথে এভাবে বিয়ে হয়েছে। আমার ছেলের ভাগ্যে তুমি ছিলে। কে কি বললো কানে দিবে না, কারণ মানুষ যাই বলুক নিজের কাছে যেটা সঠিক মনে হবে সেটাই করবে। মানুষের কাজই কথা বলা। মনে রাখবে, যখন তোমাকে নিয়ে কেউ নেতিবাচক মন্তব্য করবে ভেবে নিবে সে তোমার জয় ঈর্ষান্বিত, তাই তোমার সুখে তার মন কাতর হয়েছে বলেই তোমার নামে সে নেতিবাচক মন্তব্য করছে। জীবনে চলার পথে অনেক বাধা আসবে, লক্ষ্য স্থির রেখে সামনে এগিয়ে যেতে হবে। মানুষের কথায় কান দিয়ে নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হবে না। মায়ের কথাগুলো শুনে মনে যেন আরো ভরসা পেলাম। মাকে জড়িয়ে ধরে আবেগে আরো কাঁদতে লাগলাম। মা মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, পাগড়িটা কাঁদছে কেন এত? শোন মা, আজকে রাতের পর থেকে বাড়িটা ফাঁকা হয়ে যাবে। নীলাও চলে যাবে রাতের ফ্লাইটে লন্ডনে। বাড়িতে আমি, তুমি আর অরণ্য ছাড়া কেউ থাকবে না। প্রতিদিন বাবুর্চির রান্না খেতে খেতে বিরক্ত হয়ে গিয়েছি। আমি জানি এবার আমি চিন্তামুক্ত, কারণ আমাকে আর বাবুর্চির রান্না খেতে হবে না। আমার বৌমা এখন আমাকে সব রান্না করে খাওয়াবে। কিরে মা, খাওয়াবি না? আমি চোখের পানি মুছতে মুছতে বললাম, কেন পারবো না? এত ছোট একটা আবদার পালন করতে পারবো না মেয়ে হয়ে? তাহলে আমি তোমার কেমন মেয়ে? চিন্তা করো না, আমি সবটা গুছিয়ে নেব। আমাকে শুধু বুঝিয়ে দিও আর দোয়া করো। উনি হাসতে হাসতে বললেন, সে তো অবশ্যই। চারপাশে এই মুহূর্তে বেশ নিস্তব্ধতা বিরাজ করছে। সবাই খুব চুপ হয়ে গিয়েছে। খেয়াল করলাম আমার ভূতমশাই আমার দিকে আলুর মতো চুপসানো মুখ নিয়ে হা করে তাকিয়ে আছে। আমিও এই সুযোগে একটু পাগলামি করা থেকে নিজেকে বিরত রাখতে পারলাম না। সুযোগ বুঝে ভূতমশাইকে চোখ টিপুনি দিলাম। ভূতমশাই আমার চোখ টিপুনি দেখে একটু নড়ে চড়ে দাঁড়ালো। আমি ভূতমশাইয়ের থেকে মনোযোগ সরিয়ে মায়ের দিকে তাকিয়ে বললাম, মা এবার ঘরে চলুন। বেশিক্ষণ এভাবে থাকা ঠিক হবে না। আপনি আমার সাথে ঘরে চলুন তো, আর আমাকে আপনার ঘরটা চিনিয়ে দেন, যাতে করে আমার ঘরে যেতে কোনো অসুবিধা না হয়। মা হাসতে হাসতে বললেন, চল আমার সাথে চল। আমি মাকে নিয়ে ঘরে গেলাম। এবার মা আমার হাতটা ধরে বললেন, দেখো মা, অরণ্য বেশ সোজা সাপটা সরল স্বভাবের ছেলে। তুমি অরণ্যকে ভালো রেখো, কখনো কষ্ট দিও না। আমি মায়ের হাতটা চেপে ধরে বললাম, মা বিয়েটা যেভাবেই হোক আমি এখন অরণ্যের স্ত্রী। অরণ্যের ভালো মন্দের বিষয়টা আমি মাথায় রাখবো। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। মা আমার মাথায় আবার হাত বুলাতে বুলাতে বললেন, দোয়া করি অনেক সুখী হও। মায়ের আদর মাখা স্পর্শ নিয়ে আমি বের হলাম মায়ের রুম থেকে। মায়ের রুম থেকে বের হয়ে খেয়াল করলাম ভূতমশাই এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এই সুযোগ আমার প্ল্যানটা কাজে লাগানোর। আমি একটু কোক মুখে নিয়ে ভূতমশাইয়ের কাছে গিয়ে জোরে হাঁচি দিলাম, আর মুখের সব কোক ওনার গায়ে ফেললাম। উনি বেশ লাফিয়ে বলে উঠলেন, আমি তো জানি আপনি ইচ্ছে করে এমন করেছেন। কেন করেছেন এমন?
আপনি আমার সাথে এমন করেন কেন? মাকে তো দেখলাম খুব হাত করে ফেলেছেন। ফাঁসানোর ব্যাপারও তো আপনি অনেক ওস্তাদ। মাকেও ফাঁসিয়ে দিয়েছেন পুরা। আমি এবার ফাঁসানোর কথাটা শুনে অতটা গায়ে লাগালাম না। ওনাকে সজোরে বললাম, সে আমি যা ইচ্ছে তাই করি, আপনার কি? যান, ড্রেসটা চেঞ্জ করে আগের ড্রেসটাই পরুন, যেটা আমি পছন্দ করেছিলাম। আমার কথা শোনেননি তো, তাই এমন হয়েছে। মাঝে মাঝে বইয়ের কথা শুনতে হয়, না হয় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই পারে। এ কথাটা শোনার পর ওনার আর বুঝতে বাকি রইল না যে আমি ইচ্ছে করে এমন করেছি। কিন্তু ওনার মুখে তেমন রাগের ছাপটা এখন লক্ষ্য করলাম না। তবুও মুখটাকে একটু বাঁকিয়ে জবাব দিলেন, আপনি পছন্দের ড্রেসটা পরবো না, আপনাকে আমার ভালো লাগে না। অর্পাকে দেখে প্রথম দেখে ভালো লেগে গিয়েছিল, যে ভালো লাগাটা আপনার প্রতি চাইলেও আনতে পারছি না। আমি এবার হালকা করে ওনার একটু কাছে গেলাম। কাছে গিয়ে বললাম, প্রথম দেখায় ভালো লেগে যাওয়ার চেয়ে দেখতে দেখতে ভালো লাগাটা অনেক শ্রেয়। আপনি আমাকে দেখতে থাকুন। এ বলে চোখ টিপুনি দিয়ে বললাম, ওই ড্রেসটা পরলেই ভালো লাগবে, পরবেন কিন্তু? পরবো না। এ বলে উনি তাড়াহুড়ো করে রুমে চলে গেলেন। কিছুক্ষণ পর খেয়াল করলাম উনি সিঁড়ি দিয়ে নিচে নামছে। আমি ওনাকে দেখে পুরো অবাক, কারণ উনি ওই ড্রেসটাই পরেছে আমি যেটা পরতে বলেছিলাম। আমি তো ওনার দিক থেকে চোখ সরাতে পারছিলাম না। মনের ভিতর একটা হিমেল হাওয়া বইতে লাগলো। উনি হুট করে আমার কাছে এসে বললেন, ভাববেন আপনার কথা রাখতে পড়েছে। আমার ড্রেস আমি পরবো, যা ইচ্ছে পরবো, কারো কথায় পরিনি। আমি এবার কিছুই বললাম না, শুধু মুচকি একটু হেসে দিয়ে বললাম, ঠিক আছে, কিছু ভাববো না। ছোটখাটো খুনসুটি দিয়ে সারাটা দিন পার করলাম। সন্ধ্যার দিকে এক এক করে সব মেহমান চলে গেল। বাড়িটা বেশ নিস্তব্ধ হয়ে গেল। নীলা আপু রাতের ফ্লাইটে লন্ডন চলে গেল। যাওয়ার আগে শুধু বলে গেল, বিয়ে যেভাবেই হোক আমি যেন সবটা ম্যানেজ করে নেই। আমিও আশ্বাস দিয়ে সবটা ঠিক করে নিব বললাম। পরিবারে এমন সাপোর্ট পাবো কখনো আশা করিনি। সবাই আমার পাশে আছে এটা ভেবে যেন মনে আরো ভরসা পেলাম। সারাদিন পার করে রাতে রুমে ঘুমোতে গিয়ে দেখলাম ভূতমশাই বসে কি যেন কাজ করছে। আমি এক মগ কফি বানিয়ে তার সামনে এগিয়ে দিয়ে বললাম, এই যে আপনার কফিটা। উনি আমার হাত থেকে কফিটা নিয়ে কফিতে চুমুক দিয়ে কিছুক্ষণ টেস্টটা বোঝার চেষ্টা করলো মনে হয়, আর আমাকে বললেন, কফিটা কি বানিয়েছে? আমি লজ্জা মাখা মুখে বললাম, কেন? ভূতমশাই বললেন, কফিটা ভালো হয়েছে তাই। আমি লজ্জা মাখা মুখে বললাম, কফিটা আমি বানিয়েছি। উনি এবার মুখটাকে আলুর চপের মতো করে ফেললেন। ভুলক্রমে উনি আমার প্রশংসা করে ফেলেছেন, এটা মনে হয় ওনার উচিত হয়নি, তাই মুখটা বাংলার পাঁচ করে ফেলেছেন। এবার আমাকে একটু পচিয়ে উনি ওনার দায়িত্ব পালন করবেন শিওর। যাক, যা ভেবেছিলাম তাই করেছেন। উনি মুখটাকে বাংলার পাঁচ বানিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, এই জন্য বলি টেস্টটা তো জঘন্য কেন? আমি ওনার কথা ভ্রুক্ষেপ না করে একটু হাসি দিয়ে চলে গেলাম। পরের দিন সকালে উঠে সব রান্না করলাম। রান্না করে মায়ের খাবারটা নিয়ে মায়ের রুমে গেলাম। মা আমাকে দেখে হাসি মাখা মুখ নিয়ে বলল, কি রে মা, এখন এত খাবার নিয়ে আসলে কেন? আমিও হাসি দিয়ে বললাম, এত খাবার কোথায় দেখলে তুমি? এগুলো সব খেতে হবে তোমাকে, না হয় সুস্থ হবে না। আমার কাছে খাবার নিয়ে কোনো ফাঁকি দিতে পারবে না। খেতে না চাইলে মার দিয়ে জোর করে খাওয়াবো। উনি হাসতে হাসতে আমার মাথায় হাত দিয়ে বললেন, বুঝতে পেরেছি, আমার আর ফাঁকি দেওয়া যাবে না। তা দাও, খেয়ে নি। আমি মাকে খাওয়াতে লাগলাম। একের পর এক গল্প শুনতে লাগলাম। মনে হলো উনি অনেকদিন পর মন খুলে কথা বলছেন। ঠিক এই সময় অরণ্য এসে বললেন, মায়ের রুমে আপনি এখন কি করছেন? আমি ভূতমশাইকে দেখে বললাম, মায়ের জন্য খাবার নিয়ে এসেছিলাম। আমার কথাটা শোনার পর ভূতমশাই বললেন, আচ্ছা আপনি যান, মায়ের সাথে আমার কথা আছে। পাশ থেকে শাশুড়ি মা বললেন, অনন্যা তো পর না, অনন্যার সামনেই বল কি বলবি। শাশুড়ি মার কথা শুনে ভূতমশাই বললেন, না মা, আমি একা কথা বলতে চাই। আমিও আর কথা না বাড়িয়ে মায়ের পাশ থেকে উঠে চলে আসলাম। কিছুক্ষণ পর উনি কথা শেষ করে খাবার খেতে আসলেন। আমি খাবারগুলো খেতে দিলাম। খেয়াল করলাম গপ গপ করে খাবার খাচ্ছে। আমি বললাম, আরে মশাই আস্তে খান, সব শেষ হয়ে গেলে আবার রান্না করব। আমার কথা শুনে ভূতমশাই অবাক হয়ে বললেন, মানে এগুলো কে রান্না করেছে? লাজুক মুখে জবাব দিলাম, আমি। এর জন্য বলি এত জঘন্য কেন? এ বলে উনি খেতে লাগলেন। আমি তখন বললাম, জঘন্য খাবারই এভাবে খাচ্ছেন, ভালো খাবার না জানি কিভাবে খেতেন? আমার কথাটা কানে তুললেন না মনে হচ্ছে, খেয়ে যাচ্ছেন। এবার ওনাকে বললাম, এই যে শুনছেন? হ্যাঁ, কি বলবেন বলুন। আমি একটু বাইরে যেতে চাই, কিছু জিনিস কিনতে হবে, রান্নার জন্য কিছু সবজি লাগবে। আমি গেলে মন মতো কিনে আনতে পারতাম। আপনি গেলে যান, তবে কি দিয়ে যাবেন? একটা গাড়ি আমি নিয়ে যাব, আর একটা গাড়ি থাকলেও সে গাড়ির ড্রাইভার নেই। ড্রাইভারের স্ত্রী অসুস্থ, তাই বাড়ি গিয়েছেন। আপনি কিভাবে যাবেন? আমি মুচকি এসে বললাম, ওই গাড়ির চাবিটা দিয়ে যান, আমি চলে যেতে পারবো একা। উনি অবাক হয়ে বললেন,
একা চলে যেতে পারবেন মানে? গাড়ি কে চালাবে? কেন আমি চালাবো? আমার কথা শুনে এবার মনে হয় উনি বেশ চমকালেন। আমার মুখ থেকে এমন কথা উনি আশা করেনি হয়তো। আমাকে জিজ্ঞেস করলেন। আপনি গাড়ি চালাতে পারেন? আমি হাসতে হাসতে বললাম, হ্যাঁ পারি। অসুন্দর বলে নিজেকে কখনো ছোট ভাবিনি। সবকিছু শেখার চেষ্টা করেছি, নিজেকে পারফেক্ট ভাবে গড়ে তোলার চেষ্টা করেছি। আমার কথাটা শুনে উনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, আচ্ছা, আমি চাবি দিয়ে যাব। তারপর উনি আমাকে চাবি দিয়ে চলে গেলেন। আস্তে আস্তে দিন কাটতে লাগলো। অরণ্যের সাথে খুনসুটিগুলো বাড়তে লাগলো। খেয়াল করলাম অরণ্য অনেক পরিবর্তন হতে লাগলো। এর মধ্যে হুট করে অরণ্য একদিন অফিস থেকে এসে আমাকে বলতেছে, আপনি একটু তাড়াতাড়ি রেডি হন, আপনাকে নিয়ে একটা জায়গায় যাব। অরণ্যের এরকম কথা শুনে যেন আমার মনটা নাচতে শুরু করলো। কিন্তু অরণ্য আমাকে কোথায় নিয়ে যাবে জানার জন্য মনটা আনচান করতেছে। তাই নিজের আবেগ আর সামলাতে পারলাম না। অরণ্যকে বলেই ফেললাম, আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন? অরণ্য বেশ রাগ রাগ গলায় বললেন, আপনাকে রেডি হতে বলেছি, আপনি রেডি হন। এত কিছু জানতে হবে না, আপনি একটু বেশি বকেন। এত বকা ভালো না, যান রেডি হয়ে আসুন। আমি মুখটা খুব কাচুমাচু করে যেতে নিলাম। উনি পেছন থেকে আবার ডেকে বললেন। শোনেন, আমি হাসি দিয়ে পেছনে ফিরে বললাম, হ্যাঁ বলেন। আমি জানতাম আপনি বলবেন কোথায় যাব। বলেন কোথায় যাব। উনি আরেকটু গম্ভীর গলায় জবাব দিলেন, আপনার মাথায় সত্যিই গোবর। আমি বলার আগে বকবক করে যাচ্ছেন। আমি কোথায় যাবো সেটা বলার জন্য ডাকিনি। আমি বেশ মন খারাপ হয়ে ওনার দিকে তাকিয়ে বললাম, তাহলে কেন ডেকেছেন? আমি ডেকেছি এর জন্য যে আপনি একটা শাড়ি পরবেন আজকে। হঠাৎ শাড়ি পরবো কেন? আমি বলেছি তাই পরবেন। হুম, আপনি বললেই পরতে হবে নাকি? আমি পরবো না। আপনি কি করবেন? আপনাকে পরতে হবে। বলেছি তো পরবো না। উনি এখন বেশ রেগে গিয়ে বললেন। আপনার যা ইচ্ছা করুন। এ বলে উনি চলে গেলেন। আমারও ওনাকে রাগাতে পেরে খুব ভালো লাগতেছে। কিন্তু কি শাড়ি পরবো কিছুই যেন মাথায় আসছে না। আজকে প্রথম ভূতমশাই আমাকে কোথাও নিয়ে যাবে। কেন জানি না, ভূতমশাই গিয়ে কয়েকদিনে অনেক পাল্টে গিয়েছে। আগের মতো আর আমাকে কষ্ট দিয়ে কথা বলে না। তার এই পাল্টানো দেখে আমি খুব খুশি। যাই হোক, আলমিরা খুলে সব শাড়ি দেখতে লাগলাম। খুশিতে যেন সবকিছু এলোমেলো হয়ে গেল। এত শাড়ির মধ্যে ভূতমশাই কোন শাড়িটা পরলে খুশি হবে ঠিক বুঝতে পারছি না। দেখতে দেখতে আলমিরার সব শাড়ি খাটের উপর রাখলাম। ভূতমশাই আমার কাছে এসে বললেন, আপনি এখনো রেডি হননি? খাটের উপর শাড়ি মেলে বসে ফেলছেন একদম। এত শাড়ি খাটের উপর রেখেছেন কেন? আমি তোতলাতে তোতলাতে জবাব দিলাম, না মানে, না মানে। কি না মনে মনে করছেন? স্পষ্ট করে বলুন কি হয়েছে। এমনিতে তো কথা একটা মাটিতে পড়ে না, এখন এভাবে তোতলাচ্ছেন কেন? ঠিক করে বলুন কি হয়েছে। আমি মুখটা একটু অসহায় অসহায় ভাব নিয়ে বললাম, না মানে। আবার না মানে করছেন? সত্যি বলতে আমি কোন শাড়িটা পরবো ঠিক বুঝতে পারছি না। আপনি যদি একটু ঠিক করে দিতেন ভালো হতো। আমার রেডি হতেও সুবিধা হতো। উনি আবার একটু মুচকি হাসি দিয়ে আমাকে বললেন, একটু ওদিকে যান। সামান্য শাড়িটা ঠিক করতে পারছি না, কোনটা পরবেন। সব কাজ তো দেখি বড় লাগে করে ফেলেন। আজকে কি এমন হলো শাড়িটাও চয়েস করতে পারছেন না? না মানে। থাক, আপনাকে আর না মানে করতে হবে না। দেখতে দিন শাড়িগুলো। আমি একটু নড়ে পাশের দিকে সরে বসলাম। উনি আমার পাশে এসে বসলেন আর সব শাড়িগুলো দেখে একটা শাড়ি হাতে নিয়ে বললেন, আপনি বরং কালো শাড়িটা পরুন, আপনাকে ভালো লাগবে। কালো শাড়ি কথা বলাতে আমার মনের ভিতর কেমন জানি করে উঠলো। কারণ আমি ফর্সা না। তাই আমি ওনাকে বললাম, আমি তো দেখতে ফর্সা না, আমাকে কালো শাড়ি মানাবে বলে মনে হচ্ছে না। কালো শাড়িতে আমাকে আরো কালো লাগবে, একদম পেতনি পেতনি মনে হবে। আপনি কি আমাকে অপমান করার জন্য এমন বলছেন, তাই না? উনি আমার কথায় মনে হয় বেশ বিরক্ত হলো। হয়তো আমার মুখে এমন হতাশাজনক কথা উনি আশা করেননি। তাই উনি একটু বিরক্তি মাখা মেজাজে আমাকে বললেন, আপনার মতো সাহসী মেয়ের মুখে এমন কথা মানায় না। মা তো বলেছে সৌন্দর্য ভিতরে থাকে, বাইরের সৌন্দর্য কোনো সৌন্দর্য না। আপনাকে না আমি ভিতর থেকে দেখলাম। আপনি কালো শাড়িটাই পরুন। আপনাকে অপমান করার কোনো ইচ্ছা আমার নেই। আপনার যদি মনে হয় আমি অপমান করার জন্য বলেছি, তাহলে পড়ার দরকার নেই। এ বলে উনি রুম থেকে বের হয়ে গেলেন। কি করব বুঝতে পারছিলাম না। কালো শাড়িটা পরবো কিনা মাথায় আসছিল না। অবশেষে হাবিজাবি চিন্তা না করে কালো শাড়িটাই পরলাম। এই প্রথম আমি কোনো কালো ড্রেস পরেছি। দেখতে কালো ছিলাম বলে আমাকে কেউ কখনো কালো ড্রেস পরার জন্য বলেনি, আর আমিও পরিনি। আজকে কালো ড্রেসটা পরাতে আমার নিজের কাছেই নিজেকে বেশ সুন্দর লাগছে। হালকা একটু পাউডার মুখে মেখে নিলাম। হঠাৎ করে খেয়াল করলাম উনি রুমে প্রবেশ করছেন। রুমে প্রবেশ করে আমাকে দেখে বলতেছেন, বাহ, আপনাকে তো বেশ ভালো লাগছে। কালো কাজল পরলে আরো ভালো লাগবে, সাথে একটা বড় খোপা করলে। আমি কালো, তার উপর কালো কাজল পরলে তো চোখগুলো আরো কালো দেখাবে। সাদা কালো কোনো ভেদাভেদ নেই, ভেদাভেদেও মানুষের দৃষ্টি করে। আপনাকে সুন্দর দৃষ্টিতে কেউ দেখলে
নিশ্চয় আপনাকে সুন্দর লাগবে। মানুষকে সুন্দর অসুন্দর তখন লাগে যখন মানুষের দৃষ্টি সুন্দর অথবা অসুন্দর হয়। আপনি চাইলে কালো কাজল পড়তে পারেন, আপনাকে ভালো লাগবে। ভূতমশাইয়ের কথাগুলো শুনে যেন বুকের ভেতর একটা রোমাঞ্চকর অনুভূতি আসলো। ওনার মুখে এরকম কথা শুনে যেন নিজের ভেতরে অসম্ভব ভালো লাগা কাজ করতে লাগলো। সত্যি কখন যে ওনাকে বড্ড ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি। হঠাৎ করে ওনার ডাকে চিন্তার ঘোর কাটলো। কি ব্যাপার, কোথায় হারিয়ে গেলেন? না মানে, আমার না মানে হয়েছে, এবার চটপট বের হন, আমি নিচে নামছি। এ বলে অরণ্য নিচে নামার জন্য যেতে লাগলো। হঠাৎ করে দরজার সামনে গিয়ে পেছন ফিরে আমাকে ডাক দিল। এই যে শুনুন, জি বলেন। একটা টিপ পড়লে খারাপ লাগবে না, আর মাথায় খোপা করুন। অরণ্যের এসব কথা শুনে যেন আমি লজ্জায় লাল হয়ে যাচ্ছি। অরণ্য এভাবে আমাকে বলবে কখনো ভাবিনি। অরণ্য এ বলে বাইরে গেল। আমি মাথায় খোপা করলাম আর একটা টিপ পরে নিচে নামলাম। খেয়াল করলাম মা নিচে বসে আছে। মা আমাকে দেখে বললেন, আজকে আমার অনন্যা মা এত খুশি খুশি মনে কোথায় যাচ্ছে? মায়ের কথা শুনে যেন আরো লজ্জা পেলাম। লজ্জায় কি যে করবো বুঝতেই পারছিলাম না। লজ্জায় লাল হয়ে নিচে তাকিয়ে রইলাম। মা আমার হাল দেখে আমার কাছে আসলো। আমার মাথাটা ওপরে তুলে বললেন, অরুর সাথে ঘুরতে যাওয়া হচ্ছে বুঝি? এতেই এত লজ্জা পাচ্ছে? আজকে তো মাকে অনেক সুন্দর লাগছে, দেখি হাতখানা এদিকে দাও। আমি মায়ের দিকে হাতটা বাড়িয়ে দিলাম। মা তার হাত থেকে বালাজোড়া খুলে আমার হাতে পরিয়ে দিয়ে বলল, বিয়ের পর হাত খালি রাখতে হয় না, হাতে সবসময় চুরি পরে থাকতে হয়। যাও, তোমার তো আনন্দের শেষ নাই, স্বামীর সাথে ঘুরে আসো। আমার মহাজনও কাল পরশু আসবে, তখন আমিও ঘুরবো। তখন আমাদের প্রেম দিকে হিংসা করো না। আমি হাসতে হাসতে মাকে বললাম, কি যে বলো না মা। আমি তো তোমার বন্ধুর মতো। যাও মা, অরু আবার দেরি হলে রাগ করে বসবে। আমি রেডি হয়ে বের হলাম। খেয়াল করলাম উনি গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে এক নজরে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। আমি যেন লজ্জায় আরো কাতর হয়ে গেলাম। লজ্জায় কাতর হয়ে ওনাকে বললাম, কি ব্যাপার, কি দেখছেন? তেমন কিছু না। তাহলে এভাবে তাকিয়ে আছেন? এমনি তাকিয়ে আছে, সবকে তোমাকে বলতে হবে নাকি? এত বাঁচাল মেয়ে, এত বকতে পারে? খেয়াল করলাম অরণ্য আমাকে তুমি করে বলেছে। আমার যে কি খুশি লাগছে বোঝাতে পারবো না। মনটা খুশিতে নাচতে লাগলো। হুট করে উনি ডাক দিল, অনন্যা, এইভাবে মূর্তির মতো দাঁড়িয়েছো কেন? না মানে, আজকে তোমার মুখ থেকে না মানে আর গেল না। এই যে আপনি আমাকে তুমি বললেন তো তাই আর কি। তুমি আমার বয়সে ছোট, তোমাকে কেন আপনি ডাকবো? তোমাকে তুমি করে ডাকবো। শোনো, জি বলেন। আজকে তুমি গাড়ি চালাবা, আমি তোমার বাসায় বসবো। আমি খুশিতে লাফ দিয়ে গাড়িতে উঠতে লাগলাম আর বলতে লাগলাম, আচ্ছা আচ্ছা। আমি উঠতে যাব ঠিক এই মুহূর্তে একটা হোঁচট খেলাম। উনি আমাকে জাপটে ধরে বললেন, তোমার ছটফটে পাগলামি স্বভাবটা আর গেল না, আস্তে ওঠো। আমি আস্তে করে গাড়িতে উঠলাম। ভূতমশাইও গাড়িতে উঠলেন। আমি গাড়িটা স্টার্ট দিয়ে বললাম, কোথায় যাবেন মশাই? উনি আমাকে রাস্তা বলে দিল। আমি যেতে লাগলাম। যেতে যেতে একটা রেস্টুরেন্টের সামনে আসলাম। রেস্টুরেন্টে দুজন ঢুকলাম। অরণ্য আমাকে আস্তে আস্তে একটা জায়গায় নিয়ে গেল। জায়গাটা পুরো মোমবাতি দিয়ে সাজানো পরিপাটি। দেখে কেমন জানি আনন্দ লাগছে। একটা কেক আনলো। আমাকে বললেন, কেকটা কাটেন আপনি। হঠাৎ করে কেক কাটবো কেন? কারণ আজকে আপনার জন্মদিন, সেটা তো ভুলে বসেছেন। ওহো, আজকে 27 সেপ্টেম্বর। সত্যিই তো আমার জন্মদিন। আমার জন্মদিন আপনি জানলেন কিভাবে? মা বলেছে। আমি তো খুশিতে আত্মহারা যে ভূতমশাই এমন একটা সারপ্রাইজ দিয়েছে। হঠাৎ করে ভূতমশাই একটা রিং বের করে আমাকে পরাতে নিল। ঠিক এই মুহূর্তে কোনো একজন মেয়ে ওয়েটার এসে ডাক দিল। আমরা ওয়েটারের দিকে ফিরে চমকে গেলাম। আর উনিও আমাদের দেখে ফিরে চমকে গেল আর মুখ লুকাতে লাগলো। কারণ এ ওয়েটার আর কেউ না, এই যে অর্পা আপু। কিন্তু অর্পা আপু এখানে কি করছে? আমাকে আর অরণ্যকে দেখে অর্পা আপু চলে যেতে নিল। আমি অর্পা আপুর হাতটা ধরে বললাম, তুই এতদিন কোথায় ছিলি? হুট করে কোথায় চলে গিয়েছিলি? খেয়াল করলাম অর্পা আপু কোনো জবাব দিচ্ছে না। আমি একের পর এক প্রশ্ন করতে লাগলাম। হঠাৎ অর্পা আপু আমাকে একটা কষিয়ে চড় দিয়ে বলল, আমার কাছ থেকে সব ছিনিয়ে নিয়ে এখন নাটক করা হচ্ছে? লজ্জা লাগে না তোর? আমার জীবনের এই অবস্থা করে আমার অরণ্যকে আমার হাত থেকে কেড়ে নিয়ে নিজের করেছিস, আর এখন নাটক করছিস যে আমি কোথায় ছিলাম? তোকে তো নাটকে সেরা পুরস্কার দেওয়া দরকার। অনেক নাটক শিখে গিয়েছিস। নাটক করে আমার জীবনের 12টা বাজিয়ে অরণ্যের গলায় ঝুলে পড়েছিস। তুই ভালো করেই জানতিস যে তোর যে চেহারা, তোকে অরণ্যর মতো কেউ বিয়ে করবে না। তাই এত বড় নাটক করেছিস। লজ্জা লাগে না?
এখন আমাকে এসব জিজ্ঞেস করছিস? আমাকে খুব হিংসা করতি তাই না? হিংসা কাতর হয়ে এমন করেছিস তো? নিজের বোনের সাথে এমন করতে লজ্জা করলো না তোর? আমি অর্পাপুর কথা কিছু বুঝতে পারছিলাম না যে অর্পাপু কি বলছে। মাথায় যেন কোনো কিছুই কাজ করছে না। অর্পাপুই বা আমাকে এসব দোষারোপ কেন করছে? আমি তো এরকম কিছুই করিনি। আমি অর্পাপুকে বললাম, আপু কি হয়েছে, এমন বলতেছিস কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোর কথার মানে বুঝতে পারছি না। আমাকে কেন এসব বলছিস? আমি কেন নাটক করতে যাব? আমি কেন তোর ক্ষতি করতে যাব? আপু আমাকে মুখটা বাঁকিয়ে রাগান্বিত হয়ে জবাব দিয়ে বলল, এখন তো অরণ্যের সামনে ন্যাকা সাজবি। একদম কিছুই বুঝিস না। আর বুঝবি বা কেমনে? তুই তো কিছুই করিসনি তাই না? আপু কি বলছে আমি কিছুই বুঝতে পারছি না। কেনই বা এসব বলছে? আমি আপুকে বললাম, আপু আমি তোর কথার মানেই বুঝছি না। সত্যি আমি কিছু করিনি। কেন এরকম বলতেছিস তুই? আমি সত্যি এই কথাগুলো অর্থ বুঝতে পারছি না। পাশ থেকে অরণ্য অর্পা আপুকে বলে উঠল, অর্পা, তুমি আমাকে বলো কি হয়েছে? আর অরণ্যা কি এমন বলতেছে কেন? অরণ্যা কি করেছে? আমাকে একটু খুলে বলো। অর্পা অরণ্যের দিকে অসহায়ের মতো তাকিয়ে রাগ আর গম্ভীর গলায় বলল, অনন্যাকেই জিজ্ঞেস করুন, সে না হয় আপনার উত্তর দিয়ে দিবে। আমার থেকে ভালো তো সেই বলতে পারবে, কারণ নাটকের ডিরেক্টর তো অনন্যাই ছিল, আমি তো ছিলাম ভুক্তভোগী। অরণ্য আমার দিকে তাকালো। অরণ্যের মুখে আমার প্রতি এবার সন্দেহের ছাপ লক্ষ্য করা যাচ্ছে। বোঝাই যাচ্ছে সে আমাকে অনেক সন্দেহ করতেছে। সন্দেহ মাখা মুখ নিয়ে বললেন, অরণ্যা, কি করেছো তুমি? অর্পা এসব কি বলছে? সত্যিটা বলো, কি হয়েছে? আমার কাছে সবটা খুলে বলো। নাটক করবে না, একদম ভনিতাও করবে না। আমি কি বলবো কিছু বুঝতে পারছি না। কি বলছে অর্পা আপু? আমি আমতা আমতা করে অরণ্যকে বললাম, আপনি বিশ্বাস করেন আমি কিছু করিনি। অর্পা আপু কেন এমন বলতেছে সেটাও বুঝতে পারছি না। আপনি আমাকে ভুল বুঝবেন না। আর অর্পা আপু, তুই কি বলতেছিস সত্যি আমি বুঝতে পারছি না। এমন কেন বলতেছিস তুই? খেয়াল করলাম অর্পা আপু খুব কান্না করছে। কেন এভাবে কাঁদছে সেটাও বুঝতে পারতেছি না। অরণ্য অর্পা আপুকে সান্ত্বনা দিয়ে বললেন, অর্পা, তুমিই বলো কি হয়েছে। অর্পা আপু কাঁদতে কাঁদতে অরণ্যকে বলল, কি আর বলবো বলুন, আমার তো সব শেষ হয়ে গিয়েছে এই কালনাগিনীর জন্য। এখন আর বললেও সব ঠিক হবে না। আমি চাই না আপনাদের মধ্যে কোনো ঝামেলা হোক, আপনারা চলে যান। অর্পা আপুর কথা শুনে উনি আপুকে বলল, অর্পা, তোমাকে বলতে বলেছি, বলো অরণ্যা কি করেছে। খেয়াল করলাম অর্পা আপু এবার খুব কাছে। কাঁদতে কাঁদতে অরণ্যকে বলল, আপনার কি বিশ্বাস হয় আমি বিয়ের দিন বয়ফ্রেন্ড নিয়ে পালিয়েছি? অরণ্য শান্ত স্বরে জবাব দিল, সে তো আমি বিশ্বাস করিনি, কারণ তুমি তো বিয়ের আগে আমার সাথে ফোনে অনেক কথা বলতে। কিন্তু হঠাৎ কি এমন হলো? আর কোথায় গিয়েছিলে তুমি? খেয়াল করলাম অর্পা আপু এখনো ভীষণ কাছে। কাঁদতে কাঁদতে অর্পা আপু যা বলল সেটা শুনে আমার হার্টবিটটা বেড়ে গেল। মনে হতে লাগলো এখানেই দম বন্ধ হয়ে মরে যাব। আপু এসব কেন বলছে কিছুই বুঝতে পারছি না। আমার বুকটা কষ্টে ছিঁড়ে যাচ্ছে কথাগুলো শুনে, কারণ অর্পা আপু বলল, আমি কোথায় গিয়েছিলাম সেটা কি আপনি জানতে চান? অরণ্য শান্ত হয়ে জবাব দিল। হ্যাঁ, জানতে চাই। তখন আপু বলল, সেদিন আমি ঘরে বসে সাজছিলাম, হঠাৎ করে অনন্যার ফোন থেকে মেসেজ আসলো, আপু একটু লুকিয়ে বের হ, অরণ্য ভাইয়া আসছে তোমার সাথে দেখা করতে, তোমাকে সারপ্রাইজ দিতে। আমিও সরল মনে বের হলাম। আমার ভুলটা ছিল যে আমি আপনাকে কল দিইনি। বের হয়ে খেয়াল করলাম বাইরে কেউ নেই, আশপাশ ফাঁকা। অনন্যাকে ফোন দিলাম, সেও ফোন তুলছে না। হুট করে অনন্যার ফোন থেকে মেসেজ আসলো, একটু বাগানের দিকে আই। অরণ্য ওখানে দাঁড়িয়ে আছে। আমিও বাগানের দিকে গেলাম, কিন্তু কোথাও কাউকে দেখলাম না। আমি সামনের দিকে একটু এগোলাম, তারপর এই বলে অর্পা আপু আবার হেঁচকি তুলে কাঁদতে লাগলো। অরণ্য তখন অর্পা আপুর হাতটা ধরে বললেন, বলো তারপর কি হলো, কান্না থামাও। অর্পা আপু কান্না থামিয়ে বলল, তারপর খেয়াল করলাম কয়েকটা লোক আমাকে জাপটে ধরলো, আমার মুখ চেপে ধরলো। আমি চোখেও কিছু দেখতে পারছিলাম না। কখন যে জ্ঞান হারিয়ে ফেললাম টেরি পেলাম না। জ্ঞান ফেরার পর খেয়াল করলাম আমি রনকদের বাসায়। অরণ্য বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, রৌনকটাকে? অর্পা আপু বলল, রনক হলো অনন্যার বেস্ট ফ্রেন্ড। যদিও রনক অনন্যার 2 বছরের বড়, তবুও তাদের ভালোই ফ্রেন্ডশিপ ছিল। রনক আমাকে অনেক পছন্দ করত, অনন্যাকে বেশ কয়েকবার বলেছিল, কিন্তু আমি রাজি হইনি। আর সে সুযোগটাই অনন্যা নিয়েছে। আমার বিয়ের দিন আমাকে গায়েব করে দিয়েছে আর ফাঁসিয়ে আপনাকে বিয়ে করেছে।
অনন্যা যে আমার সাথে এমন করবে আমি ভাবতেও পারিনি। রনককে দেখে আমি চমকে গিয়ে রনককে জিজ্ঞেস করলাম, তুমি আমাকে এখানে নিয়ে এসেছো কেন? আমি তোমাকে ভালোবাসি অর্পা, আমি চাই তুমি আমার হও। দেখো, অনন্যাও চায় তুমি আমার হও, তাই তো ও আমাকে সাহায্য করছে। আমি তখন অবাক হয়ে গেলাম অনন্যার কথা শুনে। অবাক হয়ে রনককে জিজ্ঞেস করলাম, অনন্যা তোমাকে সাহায্য করেছে আমাকে তুলে আনতে? আমি বিশ্বাস করি না। হ্যাঁ, আমি সত্যি বলছি। বিশ্বাস অবিশ্বাস তোমার ব্যাপার। আমি তোমাকে বিয়ে করতে চাই, আর সন্ধ্যায় তোমায় বিয়ে করব। আমি সব কিছু ঠিক করে রেখেছি। এই কথাগুলো বলে অর্পা আপু আবারও হেঁচকি তুলে কাঁদতে লাগলো। অরণ্য অর্পার হাতটা আরো ভালো করে ধরে বললেন, এরপর তুমি ওখান থেকে কিভাবে এসছো? এরপর আমি কোনো মতে ওখান থেকে রনকের চোখ ফাঁকি দিয়ে বের হলাম। বেরিয়ে বাড়ি এসে দেখি আপনার সাথে অনন্যার বিয়ে হয়ে গিয়েছে, আর সবাই ভেবে নিয়েছে যে আমি পালিয়ে গিয়েছি। সেদিন আমার মুখটা দেখানোর মতো ইচ্ছে আমার ছিল না, তাই বাড়িতে আর যাইনি। সরাসরি ফ্রেন্ডের বাসায় চলে যাই। সেখানে থেকেই একটা কাজ জোগাড় করি, আর এখানে একটা বাসা ভাড়া করে থাকা শুরু করলাম। অর্পা আপুর কথা শুনে অরণ্য বলল। তুমি একবার আমাকে বলতে পারতো অর্পা? অর্পা আপু একবার আমার দিকে তাকিয়ে অরণ্যকে বলে, কি বলবো আপনাকে, কোন মুখে বলতাম আপনাকে? এতক্ষণে তো সব শেষ হয়ে গিয়েছিল। অনন্যার সাথে আপনার বিয়ে হয়ে গিয়েছিল। আমার তো এখানে বলার কিছু ছিল না। আমি নিজের বোনের সর্বনাশ তো করতে পারি না। অনন্যা আমার সাথে যা করেছে আমি তো তা করতে পারি না, কারণ অনন্যা আমাকে বোন না ভাবলেও আমি তো তাকে বোন ভাবি। আমি অর্পা আপুর কথা শুনে চিৎকার করে কেঁদে বলতে লাগলাম, আমি এসব কিছু করিনি। অরণ্য আমার গালে কষিয়ে একটা চর বসিয়ে বললেন, তুমি এতটা নীচ ভাবতে পারিনি। সামান্য টাকার জন্য নিজের বোনের সাথে এমন করতে পারলে? লজ্জা করলে না তোমার এমন করতে? আর এখন সব অস্বীকার করছো? আমি অরণ্যকে হাত জোর করে বললাম, সত্যি আমি এমন কিছু করিনি, বিশ্বাস করেন আমাকে। অর্পা আপু, তুই আমার ব্যাপারে কেন এসব মিথ্যা বলছিস? কেন অরণ্যের চোখে আমাকে খারাপ বানাচ্ছিস? দেখতে অসুন্দর হতে পারি, কিন্তু উচ্চ আশা আমার ছিল না, টাকা পয়সার মোহ কখনোই ছিল না। তাহলে কেন এমন বলতেছিস? কি ক্ষতি করেছি আমি তোর? তুই তো আমাকে চিনিস আমি কেমন, তাহলে এমন কেন বলছিস? জবাবে অর্পা আপু বলল, কি ক্ষতি করেছি জিজ্ঞেস করতে লজ্জা লাগছে না তোর? আর কি ক্ষতি করা বাকি রেখেছিস? যা, তুই আর অরণ্য গিয়ে সংসার কর, আর এখানে আসিস না। ওপাশ থেকে অরণ্য বলে বসলেন। আমার সাথে অনন্যা যাবে না, তুমি যাবে। অর্পা আপু অবাক হয়ে উত্তর দিল, আমি কোথায় যাব? আমার সাথে আমার মায়ের কাছে যাবে, আর মাকে গিয়ে সব বলবে। আর তোমাকে যে কষ্ট অরণ্যা দিয়েছে সেটা আমি অরণ্যাকে ফেরত দিব। তুমি আমার সাথে চলো। না, আমি চাই না আপনাদের মধ্যে কোনো ঝামেলা হোক। ঝামেলা তো তুমি করোনি, ঝামেলা করেছে অনন্যা। সেটা শাস্তি তুমি কেন পাবে? আমি অরণ্যকে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু বোঝাতে পারলাম না। অরণ্য অর্পা আপুর কথাই বিশ্বাস করেছিল, আর অর্পা আপু কেনই বা আমার নামে মিথ্যা বলল সেটাও বুঝতে পারছিলাম না। অরণ্যকে বোঝানোর হাজার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। অরণ্য অর্পা আপুর হাত ধরে বের হয়ে গেল, আর আমাকে যে রিংটা পরাতে চেয়েছিল সেটাও মেঝেতে পড়ে গেল। অরণ্য সেটা ফেলেই চলে গেল। আমি রিংটা হাতে নিয়ে কাঁদতে লাগলাম, আর বলতে লাগলাম, কেন আমার সাথে এমন হলো? কি ক্ষতি করেছি আমি? কেন আমাকে এভাবে কষ্ট দেওয়া হলো? আমি তো কারো কোনো ক্ষতি চাইনি। কাঁদতে কাঁদতে আমি দৌড়ে রেস্টুরেন্ট থেকে বের হলাম। খেয়াল করলাম অরণ্য আর অর্পাপু গাড়ি নিয়ে চলে গিয়েছে। আমার বুকে বেশ কষ্ট হতে লাগলো। একে তো অরণ্য আমাকে ফেলে রেখে গিয়েছে, তার উপর অরণ্য জানতো আমি এখানে কিছুই চিনি না। কিভাবে পারলো আমাকে আমার ভূতমশাই ফেলে রেখে যেতে? আমি তো কিচ্ছু করিনি। আমার ভূতমশাই কেন আমাকে বিশ্বাস করলো না? কেন আমাকে কষ্ট দিল? আমি তো অর্পা আপুর কোনো ক্ষতি করিনি। আমি তো আপুর সাথে এমন কিছু করিনি, তাহলে আপু কেন এমন বললো? কেন আমার অরণ্যকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যেতে চাইলো? এত কষ্ট কেন দিল আমায়? আল্লাহ, আমি তো কোনো উত্তর পাচ্ছি না। আমি কি করব তুমিই বলে দাও। এই মুহূর্তে হাতে আমার একটা টাকাও ছিল না যে যাব। তবুও একটা সিএনজি ভাড়া করলাম। ভাড়া করে বাসায় গেলাম। বাসায় দারোয়ানের কাছ থেকে টাকা নিয়ে ভাড়া দিলাম। ঘরের ভেতর গিয়ে দেখলাম রনক ভাই দাঁড়িয়ে আছে। রনক ভাইকে দেখে আমার মাথায় যেন আগুন ধরে গেল, কারণ রনক ভাইয়ের জন্যই অর্পা আপু আমাকে ভুল বুঝলো। নিজেকে আর সামলাতে পারলাম না। রনক ভাইকে গিয়ে বললাম, আপনার কি দরকার ছিল এত বড় নাটক করার? অর্পা আপুকে কেন ভুল বুঝিয়েছেন? কি ক্ষতি করেছিলাম আপনার? খেয়াল করলাম রনক ভাই কোনো কথাই বলছে না। আমার রাগটা যেন আরো বেড়ে গেল। মন চাচ্ছে রনক ভাইকে কষিয়ে একটা চড় দিই। তাই করতে নিলাম, কিন্তু হুট করে অরণ্য এসে পেছন থেকে আমার হাতটা ধরে ফেললো। আমি অরণ্যের দিকে ফিরতেই অরণ্য আমাকে জড়িয়ে ধরলো। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে এসব। অরণ্য জড়িয়ে ধরার সাথে সাথে খেয়াল করলাম চারদিকের আলো আরো বেড়ে গেল।
অর্পা আপু, রনক ভাই, আমার কিছু বান্ধবী সবাই হাততালি দিয়ে বলতেছে হ্যাপি বার্থডে অনন্যা। এখনো আমার মাথায় কাজ করছে না এসব কি হচ্ছে। মাথাটা খুব ঝিমাতে লাগলো। পরক্ষণেই জ্ঞান হারালাম। জ্ঞান ফেরার পর খেয়াল করলাম অরণ্য আমার পাশে চিন্তামগ্ন হয়ে বসে আছে। আমার জ্ঞান ফেরার সাথে সাথে আমাকে বললেন, অনন্যা, ঠিক আছো তুমি? কিছু হয়নি তো? হুট করে সবার এত পরিবর্তন দেখে কেন জানি না অবাক লাগছে। খেয়াল করলাম সামনে রনক ভাই আর অর্পা আপু দাঁড়ানো। আমি ওদের দেখে রেগে যেতে নিলাম। অরণ্য আমাকে শান্ত স্বরে বললেন, অনন্যা, ওদের কিছু বলো না। ওরা এতক্ষণ যা করেছে আমার কথা করেছে। অরণ্যের কথাগুলো শুনে যেন আকাশ থেকে পড়লাম। কি বলে এসব? মাথার উপর দিয়ে যাচ্ছে সব। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। অরণ্য একটু মুচকি মুচকি হেসে বললেন, কিছু বুঝতে হবে না। আগে তোমাকে একটা সংবাদ দিই। অর্পা কোথায় গিয়েছিল সেটাতে সবার অজানা ছিল। অর্পা অনেকের সাথে পালিয়েছিল। আমি কথাটা শুনে বেশ অবাক হলাম। তাহলে একটু আগে ঘটে যাওয়া ঘটনা কি আমার স্বপ্ন ছিল? ওরা যদি বিয়ে করে নেয় তাহলে একটু আগে এমন বললো কেন? অর্পাপু পাশ থেকে বলে উঠল, তুই একটু শান্ত হ, আমি সবটা বলছি। আমি নিজেকে শান্ত করে বললাম, এবার বল। অর্পাপু বলতে শুরু করলো, রনকের সাথে আমার রিলেশন ছিল 3 বছরের। রনক তোকে কিছু বলেনি, কারণ আমরা তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। কিন্তু হুট করে আমার বিয়ে ঠিক করাতে সব ঝামেলা পাকালো। কি করব বুঝতে পারছিলাম না। প্রচণ্ড সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। শেষমেশ বিয়ের দিন সকালেই মনে হলো নিজের ভালোবাসাকে এভাবে কোরবানি করা ঠিক হবে না। তাই রনককে ফোন দিয়ে বললাম, রনক, তুমি কি চাও আমরা এক হই? অর্পা, তুমি এখনও এই কথা জিজ্ঞেস করছো? তুমি যা করতে বলবে তাই করব, তবু আমাকে ছেড়ে যেও না। তাহলে বাগানের কাছে চলে আসো। রনক আমার কথা শুনে বাগানের কাছে আসলো, আর আমি সুযোগ মতো রনকের হাত ধরে পালিয়ে গেলাম। তাহলে একটু আগে যে কাহিনী বলেছিলি সেটা কি ছিল? আমার প্রশ্নের জবাবে সবাই প্রথমে একটু হেসে নিল। সবার হাসি দেখে এবার সত্যি আমার গা জ্বলে যেতে লাগলো। রেগে গিয়ে বললাম, কি হয়েছে বলবি তো? অরণ্য মুচকি মুচকি হেসে বললেন, 4টা মাস খুব জ্বালিয়েছে আমাকে, তাই শাস্তি তো ভালোবাসা শব্দটা বলার আগেই দিতে হতো। আর একটু সারপ্রাইজ দেওয়ারও বাকি ছিল। হুট করে অর্পার সাথে দেখা, তখন অর্পাকে নিয়ে প্ল্যানটা করে। এরকম প্ল্যানটা কে করলো শুনি? অরণ্য হাসি হাসি মুখ নিয়ে বলল, আমি করেছি। এরকম একটা প্ল্যান করেছে বলে অরণ্যের প্রতি আমার খুব অভিমান জমে গেল। অভিমানে গাল ফুলিয়ে বসে রইলাম। অর্পাপু বলল, আচ্ছা অনন্যা, থাক তুই। আমি আর রনক বাইরে গেলাম। তোদের মান অভিমানের পালা শেষ কর। আর চটটা দেওয়ার জন্য সরি, জোরে লাগেনি তো? নাটক করতে গিয়ে ক্যারেক্টারের মধ্যেই ঢুকে পড়েছিলাম। অর্পাপুর কথা শুনে অভিমানটা আরো বেড়ে গেল। অভিমানী গলায় বললাম, হয়েছে, জুতা মেরে গরুদান করতে হবে না। অর্পাপু হাসি দিয়ে রনক ভাইকে নিয়ে চলে গেল, আর আমি গাল ফুলিয়ে বসে রইলাম। অরণ্য আমার দিকে তাকালো, কিন্তু অভিমানের জন্য আমি আর অরণ্যের দিকে তাকালাম না। অরণ্যের চোখ যেন আমার থেকে সরছে না। আমি যেন তার চোখের নিশানা থেকে নিজেকে সরাতে পারছিলাম না। ক্রমশ আমার অভিমান কমতে লাগলো, তবু অভিমানটা ধরে রাখার চেষ্টা করে যাচ্ছি। অভিমানটা স্থির রাখার অনেক চেষ্টা করার পরও কেন জানি না অভিমানটা ধরে রাখতে পারলাম না। তাই অরণ্যকে জড়িয়ে ধরে অভিমানটা চোখের বৃষ্টি করে নামিয়ে দিলাম। ফুপাতে ফুপাতে বললাম, আমাকে এভাবে কষ্ট দেওয়ার কি কোনো দরকার ছিল? আমি যদি হারিয়ে যেতাম ওই জায়গা থেকে? আমি তো আমার অনন্যাকে চেনে, সে যে বাসা খুঁজে ফিরতে পারবে সেটা আমার ভালোই জানা ছিল। সারপ্রাইজটা কেমন লাগলো? খুব বাজে লেগেছে। এভাবে আর সারপ্রাইজ দিবেন না। নাটক করতে গিয়ে তো রিংটাও ফেলে এসেছিলেন। খেয়াল করলাম অরণ্য আমার এই কথা শুনে অট্ট হাসি দিচ্ছে। কি ব্যাপার, এত হাসি দিচ্ছেন যে? হাসি দিচ্ছে এর জন্য আমি যে রিংটা ফেলে এসেছি সেটা নকল রিং ছিল, আর আসল রিংটা আমার কাছে। নাটকটা বাস্তবমুখী করার এক অভিন্ন প্রচেষ্টা। এত বড় ছলো না, জানার কথাই বলবো না আপনার সাথে। অরণ্য এবার আমাকে জড়িয়ে ধরলো। মনে হচ্ছে তার নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছি, তার হার্টবিটের আওয়াজ আমি শুনতে পাচ্ছি। এবার কানের কাছে মুখটা হালকা করে নিয়ে বললেন, আই লাভ ইউ পেতনি। এবার যেন তার প্রতি থাকা সকল অভিমান আমার মনে দুমড়ে মুচড়ে গিয়ে ভেঙে গেল। অভিমানটা টিকিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমিও ফিসফিস করে বললাম, আই লাভ ইউ টু ভূতমশাই। আমার মতো কালো মেয়েকে ভালোবাসলেন কিভাবে? মানুষের দৃষ্টি সুন্দর অসুন্দরও বৈষম্য করে। আমার দৃষ্টিতে তুমি সবচেয়ে বেশি সুন্দরী। কথাটা শোনার পর নিমিষের মধ্যে কোথায় যেন হারিয়ে গেলাম। কিছু বলতে চাইলেও আর বলতে পারছিলাম না, কারণ গলাটা থরথর করে কাঁপতে লাগলো। অরণ্য আমাকে এবার চোখটা হাত দিয়ে চেপে ধরলো আর বললেন, আমার সাথে একটু চলো। কোথায়? আগে চলো, তারপর বলি। এত নাচবান্ধা মেয়ে রে বাবা, এত বকবক করতে পারে? হয়েছে হয়েছে, আর বকবক করবো না, এবার নিয়ে যান। চোখটা চেপে ধরে আস্তে আস্তে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে কিছু বুঝতে পারছি না।
হুট করে চোখ খুললাম, খেয়াল করলাম আমি ছাদে, চারিদিকে মোমবাতি দিয়ে সাজানো। অর্পা আপু আর রনক ভাইয়া বাজি ফুটাতে লাগলো। পাশে মা দাঁড়িয়ে আছে, ওনার পাশে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে। আমার বুঝতে বাকি রইল না উনি আমার শ্বশুর মশাই। আমি দৌড়ে গিয়ে ওনাদের সালাম করলাম। অর্পা আপু আর রনক ভাই আমার সামনে একটা কেক আনলো আর বলল, ভূত আর পেতনি দুজন মিলে কেকটা কাটুন। আর অরণ্য ভাইয়া, আপনি অনন্যাকে রিং পরিয়ে দিন। আর অনন্যা, তোর হাতের নকল রিংটা ছুঁড়ে ফেলে দে। এত বোকা কবে হয়েছিস? সামান্য নাটক বুঝতে পারলি না? তুই তো বেশ নাছোড়বান্দার বুদ্ধিমতী ছিলি। আমি লজ্জায় লাল হয়ে গেলাম। বিড়বিড় করে বললাম, প্রেমে পড়লে যে মানুষ বদল হয় সেটা আমাকে দিয়ে প্রমাণ হলো। অরণ্য ধাক্কা দিয়ে বলল, কি বিড়বিড় করা হচ্ছে? আমি একটু লাজুক হেসে বললাম, না কিছু না। তারপরে অরণ্য বলল, একটু ওদিকে ফিরো, তোমার জন্য সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? ওদিকে ফিরেই দেখো। আমি ওইদিকে ফিরে দেখলাম আমার বাবা মা চাচা চাচি সবাই এসেছে। আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম। বিয়ের পর এসব ঝামেলায় আমার শ্বশুর বাড়িতে কেউ আসেনি। এভাবে যে সারপ্রাইজ পাবো বুঝতে পারিনি। আমি তো খুশিতে স্থির হয়ে গিয়েছিলাম, কিছু বলতেও পারছিলাম না, আবার নড়তেও পারছিলাম না। আমাকে অরণ্য ধাক্কা দিয়ে বললেন, এবার কেকটা কাটো। আর আর আপনি শব্দটার ইতি টানো। আপনি শব্দটার ইতি টানবো মানে? মানে আমাকে তুমি করে বলবে। আমার তো লজ্জা লাগবে। হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না। কেকটা কাটো, সবে অপেক্ষা করছে। কেকটা কাটার সাথে সাথে চারিদিকে বাজি ফুটতে লাগলো। কয়েকটা ফানুস আকাশে উঠতে লাগলো। কি যে এক অনুভূতি বলে বোঝানো যাবে না। মনের ভেতরটা এমন লাগছে যেন ঝড় হওয়ার পর শীতল বাতাস বইছে। সত্যি বুঝতে পারিনি আমার ভূতমশাই আমায় এত ভালোবাসে। কেকটা কাটলাম, ভূতমশাই আমাকে হাতে রিংটা পরিয়ে দিল। আমি লজ্জায় দৌড়ে রুমে চলে আসলাম। অরণ্য আমার পেছন পেছন আসলো। অরণ্যকে বললাম, আপনার তো। অরণ্য আমার মুখটা আটকে দিয়ে বলল, আপনি না, তুমি বলো। আমি লজ্জামাখা মুখে উত্তর দিলাম, তোমার তো আমাকে ভালো লাগে না। অর্পা আপুকে তো প্রথম দেখায় ভালো লেগেছিল, হুট করে আমাকে ভালো লাগলো কিভাবে? কারণ প্রথম দেখে ভালো লাগার চেয়ে দেখতে দেখতে ভালো লাগা অনেক শ্রেয়। আমার কথাটাই আমাকে ফিরিয়ে দেয়া হচ্ছে। সত্যি কথা বলে ফিরিয়ে দেওয়া হয় না, বরং সত্যতার প্রমাণ হয়। সেদিনের পর থেকে অরণ্য আর আমার জীবনটা পুরোপুরি পাল্টে গেল। দেখতে দেখতে 3টা বছর কেটে গেল। এর মধ্যে আমি একটা পুত্র সন্তানের মা হলাম। একদিন পাশের বাসার পরিচিত এক ভাবি আমার ছেলেকে দেখতে এসে আমাকে বললেন, অনন্যা ভাবি, আপনাদের বিয়েটা যেন কিভাবে হয়েছে? উত্তরে আমি বললাম, আমাদের হঠাৎ বিয়ে হয়েছে। সমাপ্ত।